তো গত এপিসোডে আমরা দেখেছিলাম যে হং আর হোয়াইজু হোয়াই নদীর তীরে দেখা করার পরে হং যখন হোয়াইজুর কাছে তার চেহারা প্রকাশ করেছিল তখন হোয়াইজু সেখান থেকে চলে গিয়েছিল। তো এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে ইতিয়ানের দাদা যখন তার রুমে ছিল তখন সে তার করা কাজগুলোর প্রতি আফসোস করছিল, অর্থাৎ সে ইয়ানের সাথে যা যা করেছে বা ইতিয়ানের সাথে যা যা করেছে এগুলোর জন্য। তো সে যখন অনেক মন খারাপ করছিল তখনই তার পেছনে সেই কালো ফক্সটি চলে আসে। সেই কালো শিয়ালটি এসেই ইতিয়ানের দাদাকে পেছন থেকে ডাক দেয়। সে এসে তাকে বলে যে নাঙ্গং ফ্যামিলিতে একটা বোকা ছিল, কিন্তু আমি ভাবছি তুমি পারবে কিনা। এটাতে ইতিয়ানের দাদা বলে যে তুমি কে। এটাতে কালো শিয়ালটি বলে যে আমি তোমার হতাশা, বিরক্তি, ঘৃণা, অর্থাৎ তোমার ঘৃণা, হতাশা, বিরক্তি এগুলোই আমাকে সৃষ্টি করেছে। এই কথা শুনে ইতিয়ানের দাদা তো অনেক ভয় পেয়ে যায়। সে আবারও বলে যে তুমি আসলে কে। তখন সেই কালো শিয়ালটি বলে যে তুমি কি কখনো এই ভবিষ্যৎবাণীর কথা শুনোনি যে আবেগ ত্যাগ করে ঘৃণার পেছনে ছুটলে অনন্ত রাত নেমে আসে? আমি হলাম সেই অনন্ত রাত। তো এখানে তোমাদের একটা কথা বলে রাখি যে এই যে কালো শিয়ালটা, এই কালো শিয়াল মানুষের ভিতরে থাকা ঘৃণা, অহংকার, হতাশা এগুলো থেকে সৃষ্টি হয়। অর্থাৎ তোমার ভিতরে যদি অনেক অহংকার বা ঘৃণার জন্ম নেয় তাহলে সেই ঘৃণা থেকে এই কালো শিয়ালটি জন্ম নিবে, অর্থাৎ সে তোমার ঘৃণা থেকে আসতে পারবে। কিন্তু তোমার ভিতরে যদি এগুলো না থাকে তাহলে সে তোমার কাছে আসতে পারবে না। আর এই যে তোমার ভিতরে ঘৃণা না থাকার কারণে সে আসতে পারতেছে না, এটার একটা কারণ আছে। এই কারণটা হচ্ছে তাকে একটি সীমানার বাহিরে বন্দি করে রাখা হয়েছে, আর যে সীমানার কারণে সে সরাসরি কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। আর এই কালো শিয়ালটা কে, কি বা কি করে তার বিষয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে জানতে চলেছি। তো যাই হোক, তখন কালো শিয়ালটি তাকে বলে যে তুমি তো অনেক ভাগ্যবান যে তুমি আমার সাথে যোগাযোগ করার সুযোগ পেয়েছো। এটাতে ইতিয়ানের দাদা বলে যে আমি একজন মর্যাদাবান পরিবারের লিডার, আমি কিভাবে একটা জঘন্য দুষ্ট প্রাণীর সাথে যোগসাজশ করতে পারি। এটাতে সেই কালো শিয়ালটি বলে যে তুমি জানো যে আমি নাঙ্গং ফ্যামিলিকে সেই ডেমন কোর দিয়ে ডেমন সোয়ার্ড তৈরি করাটা শিখিয়েছিলাম, আর তুমি তো এখন হংওয়ের কাছে হেরে গেছো, আর তুমি তাকে একটা জবাবও দিতে পারলে না, তাহলে তুমি কি তার প্রতিশোধ নিতে চাও না? তো ব্ল্যাক ফক্স যখন এই কথা বলে তখনই ইতিয়ানের দাদাও তার সাথে কাজ করার জন্য রাজি হয়ে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা হংকে দেখতে পাই সে চলে এসেছিল বিস্ট কিংডমে। আসলে সে তথ্য পেয়েছিল যে এই যে রাক্ষস নিয়ন্ত্রণকারী তাবিজগুলো আছে সেগুলো আসলে বিস্ট কিংডম থেকেই নিয়ন্ত্রিত হচ্ছিল, অর্থাৎ এখান থেকেই চুই সেই রাক্ষস নিয়ন্ত্রণকারী তাবিজগুলো কিনেছিল। যার কারণে হং বিস্ট কিংডমের কিং এর কাছে আসে আর তাকে সে সতর্ক করে যায় যে সে যেন আর তার রাজ্য থেকে এই দানব নিয়ন্ত্রণকারী তাবিজগুলো বিক্রি না করে, অর্থাৎ সে যেন আর দানবদের নিয়ন্ত্রণ না করে। এই কথা বলে হং সেখান থেকে চলে যায়। হং চলে গেলে বিস্ট কিংডমের কিং অনেক রেগে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা ইতিয়ানের দাদাকে দেখতে পাই সেও চলে এসেছিল বিস্ট কিংডমে, কিন্তু সেই বিস্ট কিংডমের একটি অন্ধকার কূপে এসেছিল। আর তখন আমরা সেই কালো ফক্সের কথাগুলো শুনতে পাই। সে ইতিয়ানের দাদাকে বলছিল যে তুমি যা চাও বা যে শক্তি চাও আমি তোমাকে সেটা দিয়ে দিয়েছি, কিন্তু তোমারও আমার জন্য কিছু করতে হবে। আমি তোমাকে যে পদ্ধতিগুলো শিখিয়ে দিয়েছি সেই পদ্ধতি ইউজ করে তুমি একটি সেলেস্টিয়াল ডেমনকে উদ্ধার করবে, যাকে কিনা বিস্ট কিংডমের অন্ধকার কূপে বন্দি করে রাখা হয়েছে। তো ব্ল্যাক ফক্সের এই কথা শুনে ইতিয়ানের দাদা সেখানে এসেছিল। তার উদ্দেশ্য ছিল সেই সেলেস্টিয়াল ডেমনকে উদ্ধার করা। তো আমরা দেখতে পাই সে যখন সেই অন্ধকার কূপের ভিতরে আসে সেখানে আমরা দেখতে পাই যে তারা সেই সেলেস্টিয়াল ডেমনকে ড্রাগনের নিঃশ্বাসের মাধ্যমে সিল করে রেখেছিল। তো এখন তোমাদের সামনে যে এন্ট্রি নিতে চলেছে সেই এই ড্রামার মূলত প্রধান ভিলেন হতে চলেছে। আর এতক্ষণ তো তাও পুরো দুনিয়াতে তাদের শান্তি ছিল, কিন্তু এই ডেমনটি আসার পর থেকে তাদের শান্তি আর শান্তি থাকবে না, অর্থাৎ তাদের ঘুম দিন হারাম হয়ে যাবে। তো যাই হোক, তখন ইতিয়ানের দাদা মনে মনে বলে যে যদি আমি এই ডেমনটিকে ছেড়ে দিই তাহলে তুমি কি আমার কথা শুনবে, অর্থাৎ তুমি কি আমাকে সাহায্য করবে? আমার তো মনে হয় না যে তুমি আমাকে সাহায্য করবে, যার জন্য আমার এখন একটা ডেমন নিয়ন্ত্রণকারী তাবিজ দরকার, যেটা দিয়ে আমি এই ডেমনটিকে নিয়ন্ত্রণ করব এবং আমার জন্য কাজ করাবো। অর্থাৎ ইতিয়ানের দাদা তো এখানে বুঝতে পেরেছিল যে সে যদি সেই কালো শিয়ালের কথা শুনে এই ডেমনটিকে ছেড়ে দেয় তাহলে সেই কালো শিয়াল তাকে সাহায্য করবে না, যার জন্য সে এটা ভাবছিল। তো এই কথা বলে ইতিয়ানের দাদা যখনই সেই সেলেস্টিয়াল ডেমনকে উদ্ধার করতে যাচ্ছিল তখনই সেখানে হং চলে আসে। হংকে দেখে ইতিয়ানের দাদা বলে যে তুমি একদম ঠিক সময় এসেছো, এই সময় আমি তোমার সাথে প্রতিশোধ নিতে পারবো, কারণ এখন আমার শক্তি অনেক। এই কথা বলে ইতিয়ানের দাদা হংয়ের সাথে লড়াই শুরু করে দেয়। ফাইটের এক পর্যায়ে ইতিয়ানের দাদা হংকে তার কালো জাদুর মাধ্যমে কন্ট্রোল করে নেয়, আর সে তাকে কন্ট্রোল করে বলে যে সে এখন থেকে তার দাস আর তার কথা শুনবে। তখন সে হংকে দিয়েই সেই সেলেস্টিয়াল ডেমনকে উদ্ধার করায়। এটাতে হং অনেক প্রতিরোধ করার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। তখন আমরা সেই সেলেস্টিয়াল ডেমনকে দেখতে পাই। তো এই সেলেস্টিয়াল ডেমনের নাম ছিল জিউ হুও, আমরা তাকে জিউ বলে ডাকবো।
তো জিউকে যখন তারা উদ্ধার করে ফেলে তখন ইতিয়ানের দাদা হংকে দিয়ে সেই দানব নিয়ন্ত্রণকারী তাবিজ প্রবেশ করাতে চায়। সে যখন হংকে বলে যে সে যেন এই তাবিজটা তার শরীরে দেয়, তখন হং তার কন্ট্রোলে থাকা সত্ত্বেও সেই তাবিজটি ধ্বংস করে ফেলে। আর তখন হং ইতিয়ানের দাদার দিকে তাকায় আর জোরে এসে তাকে একটি আঘাত করে। অর্থাৎ হং তার ভিতরে থাকা সেই খারাপ যে শক্তিটা ছিল তার সাথে মোকাবেলা করতে পেরেছে। তখন হং বলে যে রাক্ষসদের হত্যা করা ভালো, কিন্তু তাদেরকে দিয়ে দাসত্ব করা ভালো না। তো তখন ইতিয়ানের দাদা সেখানে অজ্ঞান হয়ে যায়। তো হং যখনই সেখানে ছিল তখনই তার পেছনে সে দেখতে পায় যে জিউ চলে আসে। জিউ এসে হংকে ধরে ফেলে আর তাকে বলে যে রাক্ষসদের হত্যা করা ভালো, কিন্তু দাসত্ব করা ভালো নয়। ভালোই বলেছো। কথা বলে সে হংকে আঘাত করে সেখানে ফেলে দেয়। তো এই জিউ আসলে নেদার ওয়ার্ল্ড বংশের সেলেস্টিয়াল ডেমন ছিল, মানে বলতে গেলে ডেমনদের রাজাও বলতে পারো। এরপরে জিউ ইতিয়ানের দাদাকে ধরে ফেলে আর তাকে বলে যে তোমার সাহস কি করে হলো, তুমি আমাকে নিয়ন্ত্রণ করতে চাও, তোমাকে কে পাঠিয়েছে বলো। এটাতে ইতিয়ানের দাদা বলে যে ব্ল্যাক ফক্স। তখন এটাতে সে তাকে ছেড়ে দেয় আর তখন সেখানে সেই ব্ল্যাক ফক্সটি চলে আসে। আর হ্যাঁ, ড্রামা শেষে তোমরা অনেক বড় একটা টুইস্ট জানতে চলেছো এই ভিলেন নিয়ে, অর্থাৎ এই পুরো ড্রামার ভিলেন তো জিউ তোমাদেরকে বলেছি, কিন্তু এই সম্পর্কে একটা রহস্য পরবর্তীতে জানতে চলেছো। তো তখন সেই ব্ল্যাক ফক্সটি বের হয়ে এসে জিউকে বলে যে তুমি কি আর জিয়াল্যানকে চিনতে পারছো না। তো এর মাধ্যমে আমরা জানতে পারলাম যে এই ব্ল্যাক ফক্সের নাম ছিল জিয়াল্যান, আর জিয়াল্যান একটি মেয়ের নাম ছিল, আর সে মেয়ের আত্মাটাই বলতে পারো এই কালো ফক্স আর কি। জিয়াল্যান একটা ফক্স ডেমন ছিল, কিন্তু তাকে কারা যেন মেরে ফেলে, আর তাকে মেরে ফেলার পরে এইভাবে সে মানুষের হৃদয়ে ঘৃণার হয়ে ঘুরতেছে। অর্থাৎ তার এটা একটা শক্তি যে সে মানুষের ঘৃণা, হতাশা এগুলো থেকে জন্মগ্রহণ করতে পারে। মানে যদি বলতে চাই ধরো কিছুটা এরকম শয়তানের মতো আর কি। যেমন ধরো শয়তান তোমাকে অনেক কুমন্ত্রণা দেয় না, যখন তুমি কোনো ভালো কিছু করতেছো তখন দেখবে যে শয়তান তোমাকে বুদ্ধি দিচ্ছে যে এটা করো না, তোমার এই হবে, কষ্ট হবে, এগুলো বলে না। তো এই জিয়াল্যানও ধরো কিছুটা এরকম, মানে তুমি যদি হতাশে থাকো তখন সে তোমাকে এসে খারাপ বুদ্ধি দিবে। যেমন যদি একটা উদাহরণ দিয়ে যে এখন বর্তমানে আমি তোমাদের সামনে ভয়েস দিচ্ছি, তো এই যে ভয়েস দেওয়াটা কি তোমাদের কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু আমার কাছে কিন্তু এটা অনেক কষ্টের। তো আমার মনে কিন্তু শয়তান বারবার বলতেছে যে এখন ভয়েস দিস না, যা ড্রামাটা দেখ, একটা জিনিস দেখো। আমি কিন্তু চাইলে ড্রামাও দেখতে পারি, কিন্তু না, আমি কষ্ট করে তোমাদের জন্য কাজ করতেছি, ভয়েস দিচ্ছি, এটাই আর কি। তো ধরো এই জিয়াল্যানে আমাকে এই গো বুদ্ধিটা দিচ্ছে, আমি ধরো তাকে হারিয়ে ফেলেছি। তো যাই হোক, আমি হারাতে পারলেও কিন্তু সবাই তো আর হারাতে পারে না। তো এটাই আর কি বোঝাতে চাচ্ছে, হয়তো একটু বেশি বলে ফেললাম। যাই হোক, তো তখন জিয়াল্যানের নাম শুনে জিও অনেক অবাক হয়ে যায় আর সে বলে যে সত্যি, এটা কি সত্যি তুমি? তখন জিয়াল্যান বলে যে এটা তো শুধুমাত্র আমার একটি অংশ মাত্র, যে আসল জিয়াল্যান সে তো সীমানার বাইরে বন্দী আছে। আমি আমার দেহ হারিয়ে ফেলেছি, আমাকে দুষ্টু কিছু লোক মেরে ফেলেছিল, তারপর থেকে আমি আমার শরীর হারিয়ে ফেলেছি। লর্ড জিউ, দয়া করে সীমানা ভেঙে ফেলুন এবং আমাকে উদ্ধার করুন। আমি 500 বছর ধরে আপনার জন্য অপেক্ষা করছি, একাকিত্ব এবং অন্ধকারে। এটাতে জিউ বলে যে তুমি চিন্তা করো না, আমি তোমাকে সাহায্য করব। তুমি যা যা হারিয়েছো তার সব কিছুই ফিরিয়ে দিব। তুমি যদি অনন্ত রাত্রি চাও তাহলে তাই নামিয়ে আনবো। এটাতে জিয়াল্যান বলে যে তুমি এখনই ডিভাইন ফায়ার ভিলায় যাও আর সেখানে গিয়ে তাকে খুঁজে বের করো। আমি আমার শরীর হারিয়ে ফেলেছি, কিন্তু সে আমার জন্য নিখুঁত একটি পাত্র। তো জিয়াল্যান ডিভাইন ফায়ার ভিলাতে কার কথা বলতেছে এটা তো সে নাম বলে না। তখন এটাতে জিয়াল্যান বলে যে তুমি যখন সেখানে যাবে আর তার সামনে দাঁড়াবে তখনই তুমি বুঝে যাবে যে আমি কার কথা বলতেছি। এই কথা বলে জিয়াল্যান সেখান থেকে চলে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা হুয়াইঝুকে দেখতে পাই। সে জঙ্গলের মাঝখানে প্র্যাকটিস করছিল। আসলে হংয়ের সাথে সাক্ষাৎ হওয়ার পর থেকে সে অনেক রেগেছিল আর সে রাগী অবস্থায় প্র্যাকটিস করছিল। সে যখন প্র্যাকটিস করছিল তখন দূর থেকে জিউ তাকে ফলো করে আর জিউ তাকে দেখে বলে যে তাহলে সে স্পিরিচুয়াল ব্লাডের বংশধর। অর্থাৎ জিউ বুঝতে পেরেছে যে জিয়াল্যানের জন্য ভালো পাত্র হচ্ছে হুয়াইঝু। তো যাই হোক, আমরা দেখতে পাই যে হুয়াইঝু যখন তার রুমে ছিল তখন সেখানে জিউ চলে আসে। জিউ এসে হুয়াইঝুকে বলে যে তোমার ব্যাপারে আমি অনেক কৌতূহলী। এটাতে হুয়াইঝু তাকে জিজ্ঞাসা করে যে তুমি কে। এটাতে জিউ বলে যে আমার কাছে তুমি অনেক গুরুত্বপূর্ণ আর আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তো জিউ যখন এই কথা বলে তখন হুয়াইঝু তার ডিভাইন ফায়ার বের করে তাকে আঘাত করার জন্য, কিন্তু যখন সে তার দিকে আঘাত করতে যাবে তখন জিউ তাকে এক আঘাতেই অজ্ঞান করে ফেলে। তাকে অজ্ঞান করার পরে সে একটি ম্যাজিক্যাল ফ্লাওয়ার বের করে আর সেই ম্যাজিক্যাল লটাস ফ্লাওয়ারের মাধ্যমে সে তাকে নিয়ে 20 বছর ভবিষ্যতে চলে যায়। সে যখনই তাকে নিয়ে চলে যায় তখন সেখানে হং চলে আসে। অর্থাৎ হং খবর পেয়ে গিয়েছিল যে হুয়াইঝুর বিপদ হয়েছে, কিন্তু সে আসতে কিছুটা দেরি করেছে, যার জন্য সে আর হুয়াইঝুকে দেখতে পায় না।
সে হোয়াইজুকে না পেলেও সেখানে সেই ফ্লাওয়ারটা দেখতে পায়। তো 20 বছর পরে তারা যে শহরে এসেছিল সেই শহরটির নাম ছিল স্কাই সিটি। আর যে হোয়াইজুকে নিয়ে স্কাই সিটি রিবার্থ পুলে এসেছিল, সে সেখানে তার ম্যাজিকের মাধ্যমে হোয়াইজুর কপালে থাকা চিহ্নটি পরিবর্তন করে ডার্ক চিহ্ন দিয়ে দেয়, অর্থাৎ তার ভিতরে যে ভালো আভাটা ছিল সেটা দূর করে সে মন্দ আভা প্রবেশ করিয়ে দেয়। এমনকি সে হোয়াইজুর স্মৃতি পর্যন্ত মুছে দেয়। জিউ যখন এই কাজ করছিল তখন সেখানে তার ডিসিপাল চলে আসে। তার ডিসিপাল তো প্রথমে মনে করেছিল যে এখানে অন্য কেউ এসেছে, যার জন্য সে তার সৈন্য নিয়ে এসেছিল। কিন্তু তারা যখনই জিউকে দেখতে পায় তখন তারা অনেক ভয় পেয়ে যায়, আর তারা বলে ওঠে যে লর্ড, আপনি আবারও ফিরে এসেছেন। 500 বছর কেটে গেছে, আমরা আপনাকে স্বাগতম জানাই। আসলে জিউ এদের লর্ড ছিল। তখন জিউ এদেরকে বলে যে আমি একটি লক্ষ্য পূরণ করার জন্য আবারও ফিরে এসেছি, আর ঘোষণা করে দাও যে এখন থেকে পৃথিবীর শাসক হবে স্কাই সিটি। যে আমাকে অনুসরণ করবে সে বেঁচে থাকবে, আর যে করবে না সে মারা যাবে। তো যাই হোক, অন্যদিকে আমরা লিকে দেখতে পাই। লি এর কাছে হং সেই ফ্লাওয়ারটি এনেছিল, আর লি সেই ফ্লাওয়ার দেখে একই ডিজাইন তৈরি করছিল। এক পর্যায়ে সে সেই ফ্লাওয়ারের মতো ডুপ্লিকেট একটি ফ্লাওয়ার বানিয়ে ফেলে। আর এরা কিন্তু বর্তমানে আছে, অর্থাৎ জিউ আর হোয়াইজু তো 20 বছর ভবিষ্যতে চলে গিয়েছে, আর হং বা বাকি যারা আছে এরা তো বর্তমানে আছে। আসলে লি এই জিনিসগুলোতে অনেক বিশেষজ্ঞ ছিল, অর্থাৎ সে ম্যাজিক্যাল জিনিসপত্র মেক করতে পারতো আর কি। তখন লি হংকে বোঝায় যে এই ফ্লাওয়ারটি আসলে টেলিপোর্টেশনে কাজ করে, অর্থাৎ এই ফ্লাওয়ারের মাধ্যমে তোমরা অতীত বা ভবিষ্যতে যেতে পারবে। তো এই ম্যাজিক্যাল ফ্লাওয়ার তৈরি হওয়ার পরে হংরা সিদ্ধান্ত নেয় যে তারাও 20 বছর ভবিষ্যতে হোয়াইজুর কাছে যাবে তাকে উদ্ধার করার জন্য। তখন লি তাদেরকে সতর্ক করে দেয় যে তারা যদি ভবিষ্যৎ থেকে আবারও ফিরে আসতে চায় তাহলে কিন্তু তারা এই ফ্লাওয়ারটি শুধুমাত্র একবারই ইউজ করতে পারবে। তো যাই হোক, অন্যদিকে আমরা ভবিষ্যতের হোয়াইজুকে দেখতে পাই। হোয়াইজু একটি রুমে শুয়েছিল, আর সে স্বপ্নে তার মাকে দেখছিল। তখন আমরা তার মাকে দেখতে পাই। হোয়াইজুর মা হোয়াইজুকে বলছিল যে হোয়াইজু, হয়তো একদিন অন্ধকার তোমার জীবনকে ঢেকে ফেলবে, কিন্তু তোমার এটা অবশ্যই বিশ্বাস করতে হবে যে তারারা তোমার পথ অবশ্যই আলোকিত করবে। তো হোয়াইজুর মা যখন এই কথা বলে তখনই হোয়াইজুর ঘুম ভেঙে যায়। তার ঘুম ভেঙে গেলে সে যখন একটা অচেনা ঘরে নিজেকে দেখতে পায় তখন সে চারপাশে ঘুরে ঘুরে ঘরটি দেখতে থাকে। এরপরে সে বেলকনিতে আসে, আর সেখান থেকে সে পুরো স্কাই সিটি দেখতে পায়, আর সে দেখে যে পুরো শহরটা একদম বদলে গিয়েছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা হং, জুই আর ইতিয়ানকে দেখতে পাই। তারা 3 জন 20 বছর ভবিষ্যতে চলে এসেছিল। তারা যখন সেখানে আসে তখন তারা লক্ষ্য করে যে চারপাশে একদম অন্ধকার, আর বাড়িঘর সব পুরনো হয়ে গিয়েছে আর অনেক অপরিষ্কার। তখন এটা দেখে জুই অনেক অবাক হয়, আর সে বলে যে আমরা কোথায় এসেছি। এটাতে হং বলে যে আমরা তো হোয়াইজুর বাড়িতে এসেছিলাম। তখন ইতিয়ান তার তৃতীয় চোখের মাধ্যমে সেখানে দেখে যে এইখানে কোনো লোক নেই, আর ডিভাইন ফায়ার ভিলা পরিত্যক্ত হয়ে গিয়েছে। আসলে ইতিয়ানের 3টা চোখ ছিল, অর্থাৎ 3 নাম্বার যে চোখটা ছিল সেটা তার ম্যাজিক্যাল আই ছিল আর কি, আর তার মেন পাওয়ার এই চোখের ভিতরেই ছিল। তো তারা যখনই এটা দেখে তখন তারা একদম অবাক হয়ে যায়। তারা বলে যে এটা কিভাবে সম্ভব। এরপরে তারা রুই প্যাভিলিয়নে আসে। আসলে তারা দেখতে চাচ্ছিল যে রুই প্যাভিলিয়ন ঠিক আছে কিনা। তারা যখন সেখানে আসে তখন তারা লক্ষ্য করে যে রুই প্যাভিলিয়নেরও এই একই অবস্থা। তো যাই হোক, এরপরে হং, জুই আর ইতিয়ান চলে আসে স্কাই সিটিতে। তো তারা 3 জন যখন স্কাই সিটিতে আসে তখন হং তাদেরকে বলে যে চলো আলাদা হয়ে খোঁজা যাক। তখন জুই আর ইতিয়ান আলাদা হয়ে খুঁজতে চলে যায়, আর হং এক পথে খুঁজছিল। আসলে তারা হোয়াইজুকে খুঁজছিল আর কি। তো হং যখন তাকে খুঁজছিল তখন সেখানে জিওয়ের লেফট গার্ডিয়ান চলে আসে, যার সাথে অনেকগুলো সৈন্য ছিল। জিওয়ের লেফট গার্ডিয়ান এসে সবার সামনে বলছিল যে যাদের যাদের অভিযোগ আছে তারা যেন এখানে এসে কথা বলে। সে যখন এই কথা বলে তখনই সেখানে 2টি রাক্ষস এসে তার কাছে অভিযোগ দেয়। একটি রাক্ষস বলছিল যে একজন আমাকে দানব নিয়ন্ত্রণকারী তাবিজ দিয়ে নিয়ন্ত্রণ করছিল। এটাতে লেফট গার্ডিয়ান বলে যে তুমি কি জানো না যে এটা স্কাই সিটি, আর আমাদের লর্ড সব থেকে বেশি এই দানব নিয়ন্ত্রণকারী তাবিজকে ঘৃণা করে। এই কথা বলে সে সেই রাক্ষসটিকে মারার জন্য যখন তার পর্দা সরায় তখনই এই সুযোগে হং তাকে দেখতে পায়, আর আমরা দেখতে পাই এটার কেউ নয় বরং হোয়াইজু ছিল। হোয়াইজুকে জিউ তার লেফট গার্ডিয়ান বানিয়ে ফেলেছিল। আর তোমাদের তো এর আগেও বলেছি যে তার তো স্মৃতিও সে মুছে ফেলেছিল, আর স্মৃতি মুছার ফেলে জিউ তাকে বোঝাইছিল যে সে তার লেফট গার্ডিয়ান আর সে তাকে অনেক ভালোবাসে। তো তখন হোয়াইজু সেই ডেমনটিকে মেরে ফেলে। তো হোয়াইজুকে দেখে তো হং পুরাই অবাক হয়ে গিয়েছিল। তখন হোয়াইজু সবার উদ্দেশ্যে বলছিল যে যেহেতু এখন ইচির জোট চলে গিয়েছে, যার জন্য এখন শুধুমাত্র শক্তিশালীরাই বেঁচে থাকতে পারে। মানুষ এবং রাক্ষসরা প্রতিদিন অবিরাম ভয়ের মধ্যে বাস করে, কিন্তু শুধুমাত্র স্কাই সিটি সেই স্বর্গ যেখানে মানুষ এবং রাক্ষসরা একসাথে থাকতে পারে। তো হোয়াইজু যখন এই কথা বলে তখনই হং তার নাম ধরে চিৎকার করে ওঠে, আর সে তার কাছে যায় আর তাকে বলে যে তুমি কি আমাকে চিনতে পারছো না?
এটাতে হোয়াইজু বলে যে আমার কি তোমাকে চেনা উচিত। এই কথা বলে হোয়াইজু তার উপরে আক্রমণ করে দেয়। তখন হং তার সাথে ফাইট করে। ফাইটের এক পর্যায়ে হং যখন দেখে যে সে হোয়াইজুকে আঘাত করতে যাচ্ছে, তখন সে তার তলোয়ার সরিয়ে নেয়, যেটা সুযোগ নিয়ে হোয়াইজু তাকে আঘাত করে। আর তাকে আঘাত করার পর হোয়াইজু বলে যে তোমার তরবারি আমাকে মারার উদ্দেশ্যের জন্য ছিল না, আর এটা আমাকে খুব অবাক করছে। এটাতে হং বলে যে তুমি দংফাং হোয়াইজু, তুমি কোনো গার্ডিয়ান নও। যদি তোমার মনে না থাকে তাহলে আমি তোমাকে মনে করতে সাহায্য করতে পারি। এটাতে হোয়াইজু তার টার্ক পাওয়ার দিয়ে হংয়ের উপর আবার আক্রমণ করে। তখন হং সেখান থেকে পালিয়ে যায়। আর এখন থেকে কিন্তু আমরা হোয়াইজুর ভিতরে ডার্ক পাওয়ার দেখতে পাবো, অর্থাৎ তার ভিতরে আর ভালো কোনো শক্তি ছিল না, যা ছিল সব ডেমনিক পাওয়ার ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা জিউকে দেখতে পাই। সে যখন তার রুমে ছিল তখন তার কাছে একটি মেয়েকে পাঠানো হয়। আর তখন আমরা জানতে পারি যে জিউকে যখন তারা বন্দি করেছিল তখন তারা ড্রাগনের হাড় দিয়ে তাকে বন্দি করেছিল। আর সেই ড্রাগনের হাড়ের কারণে জিউ অনেক আহত হয়েছিল, যে আঘাতটা তার এখনো সারেনি। আর তার আঘাত সারাতে মানুষের রক্ত প্রয়োজন ছিল, যার জন্য সে প্রতিদিন একটি করে মেয়ের তাজা তাজা রক্ত পান করত, যেটাতে তার আঘাত ঠিক হতো। তো এমনভাবে সে একদিন যখন একটি মেয়ের রক্ত পান করছিল তখন সেখানে হোয়াইজু চলে আসে। হোয়াইজুকে দেখে সে তাড়াতাড়ি করে সেই মেয়েটিকে লুকিয়ে ফেলে। আর একটা বিষয় আমরা লক্ষ্য করেছি, যখনই জিউয়ের সেই আঘাতটা জেগে উঠতো তখনই তার চোখ কালো হয়ে যেত। আর তার আঘাত যখন জাগতো তখন তার রক্ত খুবই প্রয়োজন ছিল, সেই রক্ত পান না করলে সে ঠিক হতে পারতো না। তো এই বিষয়টা হোয়াইজুও লক্ষ্য করে, অর্থাৎ সে যখন ভিতরে প্রবেশ করে তখন সে তার এই ভয়ঙ্কর রূপটা দেখতে পায়। তখন জিউ তাকে সেখান থেকে চলে যেতে বলে, যেটাতে হোয়াইজু সন্দেহ করে সেখান থেকে চলে যায়। আর একটা বিষয়, জিউ যখন এই অবস্থায় থাকে তখন সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তো এরপরে হোয়াইজু তার রুমে এসে হংয়ের কথাগুলো ভাবছিল, যে হং তাকে হোয়াইজু নাম বলে ডেকেছিল। তো সে এটা ভাবার পরে জিউকে সন্দেহ করছিল, কারণ জিউ তো তার স্মৃতি মুছে ফেলেছিল, কিন্তু তার মনে থেকে সন্দেহ তো আর দূর করতে পারেনি। আর আরো একটা কারণ ছিল যে হোয়াইজু তো তার আগের স্মৃতিগুলো মনে করতে পারতেছে না, যার জন্যই সে জিউকে আরো বেশি সন্দেহ করছিল, কারণ জিউ তাকে যে কথাগুলো বলছে তার তো কোনো প্রমাণ নেই। জিউ হোয়াইজুকে বলেছিল যে সে তাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে আর সে তাকে এত শক্তি দিয়েছে। তো যাই হোক, এরপর দিশে দেখতে পাই হং যখন ঘুমিয়েছিল তখন সে রাতে স্বপ্ন দেখছিল। স্বপ্নে আবারও সেই ব্ল্যাক ফক্স তার কাছে এসেছিল। ব্ল্যাক ফক্সটি তাকে বলছিল যে যখন মন্ডাল ফুল দেখা দিবে তখন হোয়াইজু অদৃশ্য হয়ে যাবে। এই কথা শুনেই হংয়ের ঘুম ভেঙে যায় আর সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা জিউকে দেখতে পাই যে কিনা গোল্ডেন ডনের সামনেই দাঁড়িয়েছিল। এই গোল্ডেন ডনটি অসম্পূর্ণ অবস্থায় ছিল। আসলে এই গোল্ডেন ডনের মাধ্যমেই সেই কালো শিয়ালকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনা যাবে, অর্থাৎ এটা যদি জিউ পূরণ করতে পারে তাহলে সে জিয়াল্যান্ডকে আবারও ফেরত আনতে পারবে। তো অন্যদিকে আমরা জুই আর ইতিয়ানকে দেখতে পাই। তারা দুইজন জিউয়ের রুমে এসেছিল তল্লাশি চালানোর জন্য। তারা যখন তল্লাশি করেছিল তখন সেখানে জিউ চলে আসে আর তাদের উপরে আক্রমণ করে দেয়। ফাইটের এক পর্যায়ে ইতিয়ান আহত হয়ে যায়, কিন্তু সে জুইকে নিয়ে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এরপরে ইতিয়ান আর জুই একটি ঘরে চলে আসে। আমরা দেখতে পাই ইতিয়ানের পেটে অনেক বড় একটি আঘাত লেগেছিল। জুই যখন এটা দেখতে পায় তখন সে তার আঘাতে ব্যান্ডেজ করে দিচ্ছিল। জুই যখন ইতিয়ানকে ব্যান্ডেজ করে দিচ্ছিল তখন ইতিয়ান জুইয়ের দিকে ভালোবাসার নজরে তাকিয়েছিল। তো তখন ইতিয়ান তাকে বলে যে আমি ঠিক আছি, এত কিছু করার দরকার নেই। এই কথা বলে সে যখন উঠে চলে যাচ্ছিল তখনই জুই তাকে তার কাছে টেনে নেয় আর সে তার কপালের সাথে তার কপাল থেকে বলে যে তোমার কপালটা হালকা গরম হয়ে আছে। এটাতে ইতিয়ান আবার কিছুটা নার্ভাস ফিল করে, যেটাতে সে তাকে দূরে সরিয়ে দেয় আর তাকে বলে যে আমি ক্লান্ত, এখন আমার ঘুমানো উচিত। ইতিয়ান এই কথা বলতেই সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো ইতিয়ান যখন অজ্ঞান হয়ে যায় তখন জুই তার জন্য মেডিসিন মেক করে আনায়। সে তাকে মেডিসিন খাইয়ে দিচ্ছিল, কিন্তু জুই দেখে যে সে তাকে চামচ দিয়ে মেডিসিন খাওয়াতে পারছিল না, কারণ ইতিয়ান অজ্ঞান অবস্থায় ছিল। সে যতবার চেষ্টা করছিল ততবারই মেডিসিনগুলো নষ্ট হচ্ছিল। তখন সে বলে যে আমি একটা গল্পের বইয়ে পড়েছিলাম যে মুখে মুখ লাগিয়ে খাওয়ালে নাকি ওষুধ পড়ে না। এই কথা বলার পরে জুই সেই মেডিসিনটি প্রথমে তার মুখে নেয়, তারপরে সে ইতিয়ানের ঠোঁটে ঠোঁট লাগিয়ে তাকে সেই মেডিসিন খাওয়াতে থাকে। কিন্তু জুই এভাবে তাকে মেডিসিন খাওয়াতে গিয়ে সে নিজেই সেই মেডিসিন খেয়ে ফেলে। এটাতে সে অনেক রেগে যায় আর বলে যে কি ফালতু একটা গল্পের বই পড়েছিলাম, আমি ভেবেছিলাম যে এইভাবে তাকে খাওয়াতে পারবো। জুই যখন তাকে এইভাবে ওষুধ খাওয়াতে পারে না তখন জুই তার হিপনোটাইজ ম্যাজিক ইউজ করে ইতিয়ানের জ্ঞান ফেরত আনে আর তাকে নিজেই মেডিসিন খেতে বলে, যেটাতে ইতিয়ান মেডিসিন খায়। কিন্তু সে যখন জুইয়ের দিকে তাকায় তখন সে হঠাৎ করে তাকে কিস করে আর আবার অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জুই একদম অবাক হয়ে গিয়েছিল। তখন জুই বলে যে আমি তো আমার নির্দেশনা বলিতে এইটা করতে বলিনি, তার মানে এটা আমার দোষ না।
তো জুই যখন এই কথা বলে তখন সে আবার লক্ষ্য করে যে ইতিয়ানের পেট থেকে অনেক রক্ত বের হচ্ছিল। আর তখন জুই বলে যে আমি তো তোমার এটা মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছি, তাহলে তারপরে রক্ত বের হচ্ছে কেন? তখন ইতিয়ান অজ্ঞান অবস্থাতেই আস্তে আস্তে বলছিল যে আসলে আমার রক্ত জমাট বাঁধার ক্ষমতা নেই, এই কারণেই রক্ত বের হচ্ছিল। তো তখন জুই পুরো রাত ইতিয়ানের সেবা করতে থাকে আর সে সারা রাতে একের পর এক ব্যান্ডেজ চেঞ্জ করছিল। এক পর্যায়ে রাতের বেলা ইতিয়ানে অনেক ঠান্ডা লাগছিল, তাকে চাদর গায়ে দেওয়ার পরও তার ঠান্ডা যাচ্ছিল না, যার জন্য জুই তার সাথে শুয়ে তাকে গরম দিতে থাকে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা ব্ল্যাক ফক্সের সম্পর্কে কিছু ডিটেলস জানতে পাই। আমাদেরকে বলা হয় যে ব্ল্যাক ফক্স দুঃখ থেকে জন্মগ্রহণ করেছিল। আমাদেরকে বলা হয় যে তুষানে একটা বিশাল দুঃখের গাছ আছে। তুষানের সবচেয়ে শক্তিশালী ফক্স ডেমন সবাই এতিম, তারা সবাই এই দুঃখ বৃক্ষ থেকেই জন্মগ্রহণ করেছিল। আর বলা হয়ে থাকে যে জন্মের সময় সেই কালো শিয়ালটি অন্যান্য শিয়াল থেকে আলাদা ছিল, সে সম্পূর্ণই কালো ছিল আর তার ডেমনিক এনার্জি অত্যন্ত প্রবল ছিল, অর্থাৎ অনেক শক্তিশালী ছিল। 10 বছর হওয়ার সাথে সাথে সে মানুষ রূপ ধারণ করতে পারে। আর তার সাথে অন্যান্য যারা শিয়ালরা ছিল তারা ফুল এবং গাছপালা পছন্দ করত, কিন্তু শুধুমাত্র সেই কালো শিয়ালটাই স্বাভাবিকভাবেই অন্ধকার আর মৃত্যুই বেশি পছন্দ করত। সে জন্মগতই শয়তান আর সে জন্মেছে পৃথিবীর ধ্বংস করার জন্য। কিন্তু সেই তুষার রাজ্যের প্রবীণরা সেই কালো শিয়ালকে একটি সীমানার বাইরে রেখে আসে আর তাকে সেখানেই বন্দি করে দেয়। আর তারা সেই কালো শিয়ালের সাথে একটি দুঃখের গাছের বীজও দিয়েছিল। পরিশেষে সেই কালো শিয়ালটি তার ঘৃণার সাথে একটি কালো গাছ তৈরি করে, যেটা কিনা দুঃখের গাছ নামে পরিচিত। আর ঘৃণায় ভরা এই বিশাল গাছটির সাথে সেই কালো শিয়ালের শক্তিও বাড়তে থাকে। আর তার শক্তি বাড়ার পর একদিন সেই কালো শিয়ালটি তুষার রাজ্যের প্রবীণদের মেরে ফেলে। সে যখন তাদের মেরে দাঁড়িয়েছিল তখনই সেখানে জিউ এসেছিল। তখন আমরা শিশু কালো শিয়ালকে দেখতে পাই, আর সেই কালো শিয়ালকে দেখে জিউ বলে যে তুমি কি এই সকল লোকদের মেরেছো? তখন কালো শিয়ালটি বলে যে হ্যাঁ। আর তখন জিউ বলে কিন্তু কিছুক্ষণের মধ্যে অনেকগুলো শিয়াল আসবে তোমাকে মারতে, তুমি আমার সাথে চলো। তো তখন সেই ব্ল্যাক ফক্সটি জিওর সাথে চলে গিয়েছিল, আর তারপর থেকে এই ব্ল্যাক ফক্স অর্থাৎ জিয়াল্যান জিওর সাথে থাকতো। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে আমাদেরকে দেখানো হয় যে জিও তার গোল্ডেন ডনের সামনে দাঁড়িয়েছিল। তখন তার রাইট গার্ডিয়ান তাকে বলছিল যে তাদের কাছে একটা জোকের ডেমন ছিল যে কিনা এই গোল্ডেন ডন থেকে পালিয়ে গিয়েছে, যার জন্য তাদের এই গোল্ডেন ডনটা সম্পূর্ণ হতে পারছে না। এটাতে জিও অনেক রেগে যায় আর তাকে সে জোকের রাক্ষসকে ধরতে বলে। তো তখন আমরা অন্যদিকে সেই জোক ডেমনকে দেখতে পাই। এর নাম ছিল চুই উ মিংলুয়ান, আমরা তাকে চুই বলে ডাকবো। সে জোক বংশের ইল্ডার ছিল। চুই একটি জঙ্গলে নদীর ধারে এসেছিল। সে যখন তার হাত পরিষ্কার করছিল তখন সেখানে একটি ছেলে আসে। তো এই ছেলেটি আসলে ইয়ানের ছেলে ছিল, অর্থাৎ 20 বছর ভবিষ্যতে ইয়ানের একটি ছেলেও হবে, আর যার নাম হচ্ছে মু মি, আমরা তাকে মু বলে ডাকবো। তো মু আসলে ইয়ান আর মুশিয়াওয়ের ছেলে ছিল। ওই যে তোমরা দেখেছিলে যে ইয়ান একটি জঙ্গলে চলে গিয়েছিল আর সে তো প্রেগনেন্ট ছিল, তো তার ভবিষ্যতে ছেলে হয়েছিল এবং 20 বছর পর সে দেখতে এমন ছিল। তখন মু এসে সেই জোকের ডেমনটিকে ডাক দেয়, অর্থাৎ চুইকে। চুই যখনই দেখে যে কেউ তাকে ডাকছে তখন সে এক লাফ মেরে পানির ভিতরে ঢুকে যায়। তখন মু চুইকে বলে যে আসলে আমি আপনার কোনো ক্ষতি করতে চাচ্ছি না, আমি শুধুমাত্র দিক নির্দেশনা নেওয়ার জন্য আপনাকে ডেকেছিলাম। তো মু আসলে গোল্ডেন ডনেই যেতে চাচ্ছিল। তো চুই যখনই শুনতে পায় যে সে আসলে দিক নির্দেশনা নেওয়ার জন্য তাকে ডেকেছে, তখন সে পানি থেকে বের হয় আর তাকে বলে যে তুমি সেখানে কেন যেতে চাও? তখন মু বলে যে একটা কারণ আছে। তখন চুই তাকে একটি জায়গার দিক নির্দেশনা দেয়। এটা শুনে মু যখন তাকে ধন্যবাদ জানাতে যাবে তখনই সে তাকিয়ে দেখে যে সে অনেক আগে উদা হয়ে গিয়েছে। অন্যদিকে আমরা হুয়াইজুকে দেখতে পাই, সে তার বেলকনিতে বসেছিল আর সে বারবার হং এর সেই বলা কথাগুলো মনে করছিল যে সে হুয়াইজু। তো তখন সেখানে জিউ চলে আসে। জিউ আসলে হুয়াইজু জিউকে জিজ্ঞাসা করে যে আচ্ছা, আমি স্কাই সিটিতে জিয়ালেন নামের একটি মেয়ের কথা শুনছি, এই জিয়ালেনটা কে? তখন জিউ জিয়ালেন আর তার গল্প বলতে থাকে। তখন সে বলে যে একদিন ড্রাগন বংশ আর তুষান বংশ আমাকে আক্রমণ করেছিল। তখন সে যুদ্ধের সময় আমার ডেমনিক যে কোরটা ছিল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল, কিন্তু তখন শুধুমাত্র জিয়ালেন আমার পাশে ছিল। সে আমার জন্যই সেই ড্রাগনটিকে একাই হত্যা করেছিল। এটা অনেক কঠিন ছিল, কিন্তু তবুও সেটা করে দেখিয়েছিল। আর সেদিনের পর থেকে আমরা দুইজন একসাথে ছিলাম আর এটা বুঝতে পেরেছিলাম যে আমরা একে অন্যের একমাত্র আপনজন ছিলাম। কিন্তু আমাদের সুখটা বেশি দিন স্থায়ী ছিল না। 500 বছর আগে জিয়ালেনের অন্ধকার রাক্ষসী শক্তি, যা অন্যান্য রাক্ষসদের আদেশ দিতে পারত, তা পশুরাজ্যের রাজার চোখে পড়ে। তখন তারা একটি ফাঁদ পেতে আমাকে ধরে ফেলেছিল। তখন আমাকে বাঁচাতে জিয়ালেন এসেছিল, কিন্তু জিয়ালেন যখনই বিস্ট কিংডমের অন্ধকার কূপে আমাকে বাঁচাতে এসেছিল, এই কথা বলেই সে থেমে যায়, অর্থাৎ যে হুয়াইজুকে আর বলতে চাচ্ছিল না।
তখন এটাতে হোয়াজু বলে যে তারপরে কি হয়েছিল। তখন জিউ বলে যে এরপরে ঘটনাটা আমি বলতে চাচ্ছি না, কিন্তু আমি তাকে আবারও ফিরিয়ে আনবো। এটাতে হোয়াজু বলে যে তার মানে কি সে এখনো বেঁচে আছে? তখন জিউ বলে যে অবশ্যই সে বেঁচে আছে, কিন্তু সে সীমানার বাহিরে বন্দি আছে। তো এখানে এই যে ড্রামাতে বারবার বলতেছে যে কালো শিয়ালটি সীমানার বাহিরে বন্দি, আসলে এই সীমানাটা কিসের সীমানা সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, কারণ এটা কি দুনিয়ার একদম শেষ সীমানা নাকি তাদের এলাকার শেষ সীমানা সেটা ড্রামাতে ক্লিয়ার করা হয়নি। তো তখন এই কথা শুনে হোয়াজু বলে যে কিন্তু কি দুঃখের বিষয় যে আমি জিয়ালন নই, যার জন্য আমি আপনাকে সাহায্য করতে পারছি না। এটাতে জিউ বলে যে এটাতে কোনো সমস্যা নেই, জিয়ালান জিয়ালান আর তুমি তো তুমি। তো যাই হোক, অন্যদিকে আমরা মুকে দেখতে পাই সে সেই গোল্ডেন ডনের খোঁজে পথে একটা জায়গায় বসে পড়ে, আর রাত হয়ে গেলে সে সেখানে ঘুমিয়ে পড়ে। তখন সে স্বপ্ন দেখতে থাকে, আর তার স্বপ্নে আমরা ইতিয়ানকে দেখতে পাই। সে দেখে যে ইতিয়ান কোনো অন্ধকার একটি জায়গায় আছে, আর সেখানে সে তার তৃতীয় চোখটি বের করে ধ্বংস করে ফেলে। এটা দেখার সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। সে বলে যে এটা তো সেই ক্লিয়ার ভয়েন্ট আয়, আর সে ঠিক কেন এই কাজটা করলো, সে কেন তার সেই তৃতীয় চোখটি ধ্বংস করে ফেললো। আর এটা তো তোমাদেরকে আমি বলেছি যে মো কিন্তু ইয়ানের ছেলে, অর্থাৎ সেই ইয়াং ফ্যামিলির বংশধর। ইয়াং ফ্যামিলির ভিতরে শুধুমাত্র ইতিয়ানেরই সেই তৃতীয় চোখের পাওয়ার ছিল, আর তার পরবর্তীতে এখন মু সেই পাওয়ারটা পেয়েছে। তখন মু বলে যে যাই হোক না কেন আমার ইতিয়ানকে খুঁজে বের করতে হবে, আর যেহেতু স্কাই সিটিতে রাক্ষস আর মানুষরা একত্রিত হয় তাহলে আমি সেখানে কোনো তথ্য পেতে পারি, আমার সেখানে যাওয়া উচিত। তো যাই হোক, অন্যদিকে আমরা হোয়াইজুকে দেখতে পাই সে জিউয়ের লাইব্রেরিতে এসেছিল, আর সেখানে সে কিছু তথ্য খুঁজছিল। আসলে তার জিউয়ের প্রতি সন্দেহ হচ্ছিল যে জিউ তাকে মিথ্যা কথা বলছে, যেটাতে সে সেখানে খোঁজাখুঁজি করে একটা বই পায়, যেখান থেকে সে জানতে পারে যে জিয়াল্যান অর্থাৎ যে কালো শিয়ালটি ছিল তার কোনো শরীর ছিল না, অর্থাৎ তার কোনো আকার নেই, কিন্তু সে মানুষের ঘৃণা থেকে জন্ম নিতে পারে, আর তাকে সীমানার বাইরে বন্দি করে রাখা হয়েছে। এটাতে হোয়াজু বুঝতে পারে যে আসলে জিউ তাকে প্রস্তুত করছে জিয়াল্যানের শরীর হিসাবে, অর্থাৎ সে তার শরীরে জিয়াল্যানকে প্রতিস্থাপন করবে। তো পরবর্তী দিশা দেখতে পাই হোয়াজু চলে আসে হংয়ের কাছে। আমরা হংকে কারাগারে বন্দি অবস্থায় দেখতে পাই। আর এখানে হং কিভাবে কারাগারে বন্দি হলো এটা তোমাদের নাই বলি, কারণ ধরো এটাতে অত বলার কিছুই নেই আর কি। ছোট্ট করে একটা রিক্যাপ দিয়ে দিই শুধু, সেটা হলো যে হং হচ্ছে হোয়াইজুর কাছে এসেছিল তাকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তখন হোয়াইজু প্ল্যান করে তাকে ধরে ফেলেছিল, তারপর থেকে সে এখন কারাগারে আছে। তো বড় বিষয় এটা না, মূল বিষয়টা হচ্ছে হোয়াইজু এসে হংকে বলে যে তুমি যেমনটা বলেছিলে আমি ঠিক তেমনটাই দেখলাম, আসলে আমি জিয়ালানের জন্য প্রস্তুতকৃত একটা দেহ। এটাতে হং তাকে বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি। তখন হোয়াজু তার গলাতে একটি চাপ মারে আর তাকে বলে যে এটা সেই স্পিরিচুয়াল শক্তি যেটা তোমার হৃদয় লক করে দিবে, আর আমি তোমাকে যা করতে বলবো তোমার তাই শুনতে হবে। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার আঙ্গুলের একটা টোকাতেই তুমি মারা যাবে। আমরা হংয়ের গলায় একটি ফুলের চিহ্ন দেখতে পাই, এই চিহ্নটা ঠিক হোয়াইজুর কপালের মতো। তখন এটাতে হং রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা মুখে দেখতে পাই সে একটি গ্রামে চলে এসেছিল, অর্থাৎ সে পথের মাঝখানে একটি গ্রাম পেয়েছিল, তখন সে সেখানে আশ্রয় নেয়। সে সেখানে যখন আশ্রয় নেয় তখন সে একটি বৃদ্ধ লোকের বাড়িতে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষে মু বলে যে তাহলে সে জোকের রাক্ষসটি আমাকে ঠিক পথে দেখিয়েছিল। জোকের রাক্ষসের কথার নাম শুনে লোকটি অনেক রেগে যায়। সে বলে যে তুমি কার সাথে দেখা করেছো, সে এখন কোথায় আছে? এটাতে মু বলে যে আসলে আমি মনে করতে পারতেছি না। তো তখন সেখানে গ্রামের সকল লোক জড়ো হয়ে যায়, আর সেই বৃদ্ধ লোকটির একটি ছেলে এসে মুখে বলে যে আসলে সে জোকের রাক্ষসটি আমার ভাইকে মেরে ফেলেছে, যার জন্য আমার পিতা তার প্রতিশোধ নিতে চায়। এটাতে মু সেই জোকের রাক্ষসের চেহারা মনে করে আর মনে মনে বলতে থাকে যে কি ব্যাপার, এই রাক্ষসটিকে দেখে তো খারাপ মনে হচ্ছিল না। তখন সেই ছেলেটি মুখে নিয়ে জঙ্গলে চলে যায় জোকের রাক্ষসকে ধরার জন্য। তারা জঙ্গলে গিয়ে একটি বিড়াল ডেমনকে বের করে টোপ হিসাবে, তখন তারা সেখানে লুকিয়ে থাকে। তখন আমরা দেখতে পাই বিড়াল ডেমনটিকে বাঁচানোর জন্য জোকের ডেমন চলে আসে। সে এসে যখন তাকে বাঁচাচ্ছিল তখন সেই ছেলেটি তার উপর আক্রমণ করে, কিন্তু এটাতে মু তাকে বাধা দেয় আর সেই ছেলেটিকে বলে যে আমরা তাকে মারতে পারি না, আর যদি সে সত্যি ভুল করে থাকে তাহলে আমরা এটাকে তদন্ত করব, তারপরে তাকে শাস্তি দিব। এই কথা বলে সে জোকের ডেমনটিকে সেই গ্রামে নিয়ে আসে। সে যখনই তাকে গ্রামে নিয়ে আসে তখন গ্রামের লোকেরা অনেক উত্তেজিত হয়ে পড়ে আর তারা সবাই মিলে সেই জোকের ডেমনকে মারতে যায়, কিন্তু মু যখন তাদেরকে বাধা দিচ্ছিল তখন তারা মানছিল না। এক পর্যায়ে সেই বৃদ্ধ লোকটি যখন জোকের ডেমনের উপর আঘাত করতে যাবে তখন তার সামনে মু চলে আসে আর সেই আঘাতটি সে সহ্য করে। জোকের ডেমনটি এটা দেখে অনেক অবাক হয়ে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা হোয়াইজুকে দেখতে পাই সে হংকে তার রুমে নিয়ে এসেছিল। সে তাকে তার রুমে নিয়ে এসে তার আঘাতে মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, আর এটাতে হংয়ের অনেক কষ্ট হচ্ছিল কারণ সে অনেক আহত ছিল। তো যাই হোক, অন্য দিশে দেখতে পাই যে মু যখন সে জোকের ডেমনকে নিয়ে একটি জায়গায় যাচ্ছিল
তখন সেখানে রাইট গার্ডিয়ান চলে আসে সেই জোকের ডেমনকে ধরার জন্য। তো তারা যখন ফাইট করছিল তখন সেখানে ইতিয়ান আর জুই চলে আসে। তারা দুজন সেখানে আসলে রাইট গার্ডিয়ান সেখান থেকে পালিয়ে যায়। তো তখন জুই আর ইতিয়ানের সাথে দেখা হয় মু আর সেই জোকের ডেমনের। মু ইতিয়ানকে দেখে অনেক অবাক হয়ে যায় আর সে বলে যে আরে এটা তো আমার সেই স্বপ্নের সেই ব্যক্তিটাই যে কিনা তার নিজের ক্লিয়ার ভয়েন্স আইটা ধ্বংস করে ফেলেছিল। তো তখন মুকে দেখে জুই বলে যে আচ্ছা তোমার কপালেও আমি সেই আইটা দেখতে পাচ্ছি, তুমি কি ইয়াং পরিবারের বংশধর নাকি? এটাতে মু বলে যে না, আমি তো ইয়াং পরিবারের বংশধর না, আমার নাম মু মিং, আমার পদবি হলো মু। এটাতে ইতিয়ান বলে যে তাহলে তোমার বাবার নাম কি মোশিয়াউ আর তোমার মায়ের নাম ইয়ান? এটাতে মু বলে যে হ্যাঁ, কিন্তু তুমি কি আমার মৃত মা ইয়ানকে চিনো? এটাতে ইতিয়ান তো একদম অবাক হয়ে যায় আর সে তার হাত ধরে বলে যে তুমি এটা কি বললে, তোমার মৃত মা নাকি? আমার খালার কি হয়েছে? তো তখন তারা দুজন একসাথে আলাপ করে। তারা কথা বলার মাধ্যমে ইতিয়ান তাকে জানায় যে তারা 20 বছর অতীত থেকে এসেছে। এটাতে মু বলে যে ও তাহলে তোমরা 20 বছর অতীত থেকে এসেছো, কিন্তু দুর্ভাগ্যবশত আমার মা 6 মাস আগেই মারা গেছেন। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে হুয়াঝু আর হং চলে এসেছিল রিবাত পুলে। সেখানে এসে হুয়াঝু তার ডেমনিক পাওয়ারের মাধ্যমে রাইট গার্ডিয়ানকে তার বশে করে নেয় আর সে তাকে জিজ্ঞাসা করে যে আসলে এই রিবাতের সমস্যাটা কি আর এটা দিয়ে কি হবে। তখন রাইট গার্ডিয়ান বলে যে সাততারা সারিবদ্ধকরণ শেষ হতে চলেছে, আমাকে চোখের রাক্ষসকে খুঁজে বের করতে হবে, সময় ফুরিয়ে যাওয়ার আগেই তাকে বের করতে হবে, কারণ তার ভিতরেই সেই গোল্ডেন ডনের শেষ টুকরোটি আছে। কিন্তু চোখের রাক্ষসটিকে সেই 3 চোখের লোকটি নিয়ে গিয়েছে। আর গোল্ডেন ডন হলো নেদারওয়ার্ল্ড গোষ্ঠীর সবচেয়ে শক্তিশালী জাদুকরী নিদর্শন। একবার এটা মেরামত হয়ে গেলেই লর্ড জিউ এটি ব্যবহার করে সীমানা ভেঙে ফেলতে পারবেন এবং জিয়াল্যান্ডকে ছাড়িয়ে আনতে পারবেন। এই কথা শোনার পরে হুয়াঝু তাকে বলে যে আজ রিবাত পলি কোনো কিছু ঘটেনি, তুমি কাউকেই দেখোনি। এই কথা বলে সে চলে যায়। তারা চলে গেলেই তার ভ্রমটি ভেঙে যায় আর সে বলে যে কি ব্যাপার, এখনই এখানে কি হলো? তো যাই হোক, অন্যদিকে আমরা হুয়াঝু আর হংকে দেখতে পাই তারা দুজন একটি প্ল্যান বানায়। তারা জিউকে সাহায্য করার নাম করে তাকে মারার প্ল্যান করছিল। এরপরে তারা দুজন জিওর কাছে চলে আসে। তখন হুয়াঝু জিওর সামনে হংকে উন্মোচন করে আর তাকে বলে যে সে হংকে টোপ হিসেবে ব্যবহার করতে চায়। অর্থাৎ সে তো সে জোকের রাক্ষসকে খুঁজছিল আর সে জোকের রাক্ষসকে ইতিয়ান আর জুই নিয়ে গিয়েছে। যেহেতু ইতিয়ান আর জুই হংয়ের লোক, যার জন্য তারা যদি হংকে টোপ হিসেবে ব্যবহার করে তাহলে তারা তাদের সবাইকে ধরতে পারবে। এটাতে জিউ হুয়াঝুকে বলে যে ঠিক আছে, যদি তুমি তাকে টোপ হিসাবে ব্যবহার করতে চাও তাহলে আমি তোমাকে একবার বিশ্বাস করব। তুমি 3 দিনের মধ্যে তাকে ব্যবহার করে সেই জোকের রাক্ষসকে ফিরিয়ে আনো। এই কথা বলে সে চলে যায়। জিউ চলে গেলে হুয়াঝু পুরো শহরে এটা ঘোষণা করে দেয় যে সবাইকে এটা বলে দিন যে 3 দিনের মধ্যে যদি ইতিয়ান আর জুই সেই জোকের রাক্ষসকে তাদের কাছে ফিরিয়ে না আনে তাহলে সে হংকে মেরে ফেলবে। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে রাতের বেলা হুয়াঝু তার রুমের বেলকনিতে বসেছিল আর সে মনে মনে বলছিল যে তোমরা দুজনের মধ্যে কেউ আমাকে জিয়াল্যানে পরিণত করতে চাও, আবার অন্যজন তো দংফাং হুয়াঝুকে ফিরে আনতে চাও। তোমরা দুজনই স্বপ্ন দেখতে থাকো, আমি তো শুধুমাত্র আমি তোমাদের কাউকে সফল হতে দিব না। আমি হংকে ব্যবহার করব জিউকে হারাতে, আর শেষমেশ আমি থাকবো, না হুয়াঝু আসবে না জিয়াল্যান আসবে। তো এখানে হুয়াঝুর কথাতে আমরা বুঝতে পারলাম যে সে আসলে হংকে সাহায্য করার কথা বলে তাকেও ধোঁকা দিচ্ছে আর জিউকে তো ধোঁকা দিচ্ছেই। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখতে পাই হুয়াঝু একটি লাল পোশাক পরে, যেটা কিনা সেই মেয়েগুলোই পরতো যে মেয়েগুলোকে তারা খাবার হিসাবে জিউয়ের কাছে পাঠাতো। আসলে হুয়াঝু প্ল্যান করেছিল যে সে সেই মেয়েদের কাপড় পরে তার কাছে যাবে আর তাকেও বশ করে তার কাছ থেকে সব কথা শুনে নিবে। তো যেমন কথা তেমন কাজ, সে চলে যায় জিউয়ের কাছে। জিউ তাকে প্রথমে দেখে চিনতে পারে না আর সে তাকে বলে যে যেহেতু তুমি আমার জন্য মরবে তাই আমি তোমার মুখটা মনে রাখবো। এই কথা যখনই হুয়াঝু শুনে তখন সে তার উপর আক্রমণ করে। এটাতেই জিউ বুঝতে পারে যে এটা হুয়াঝু, কিন্তু জিউ সে সময় আহত অবস্থায় ছিল, যার জন্য সে তার প্রতিরোধ করতে পারে না আর হুয়াঝু তাকে বশ করে নেয়। তখন হুয়াঝু তাকে বলে যে আসলে আমি কে বলো। এটাতে জিউ বলে যে আমি তোমাকে 20 বছর আগে থেকে তুলে নিয়ে এসেছি, তুমি দংফাং হুয়াঝু ডিভাইন ফায়ার ভিলা থেকে। এই কথা শুনে হুয়াঝু বলে যে তাহলে হং যা বলেছে তারটাই ঠিক। তখন জিউ আরো বলে যে জিয়াল্যান যখন তার শরীর হারালো এবং কালো শিয়ালে পরিণত হলো তখন সে হুয়াঝুর মাকে দায়িত্ব দিয়েছিল যে তার একটি মেয়ে সন্তান জন্ম দিতে হবে এবং তাকে জিয়াল্যানের দেহ প্রতিস্থাপন করার জন্য প্রস্তুত করতে হবে। আর এখান থেকে আমরা জানতে পারলাম যে আসলে হুয়াঝুকে অনেক আগে থেকেই জিয়াল্যানের দেহ হিসাবে নির্বাচিত করা হয়েছিল, এমনকি এটা তার নিজের মাই ঠিক করেছিল। তো এই কথাগুলো শোনার পরে হুয়াঝু তার উপরে আঘাত করে আর তাকে বলে যে
তোমরা দুজনই কেউ জিয়াল্যান্ডকে চাচ্ছ, কেউ হোয়াইজুকে চাচ্ছ। যেহেতু তোমাদের দুজনের মধ্যে কেউ আমাকে চাচ্ছ না, তাই আমিও তোমাদের কাউকেই ছাড়বো না। তুমি আমাকে বলো যে তোমাকে কিভাবে মারা যাবে। এটা যে জিউ বলে যে ড্রাগনের হাড় বা ড্রাগনের রক্ত দিয়ে আমাকে ধ্বংস করা যাবে। আমাদের নেদারওয়ার্ল্ড বংশের শত্রু হলো ড্রাগন বংশ। তো এই কথা শোনার পরে হোয়াইজু সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই যে হোয়াইজু, হং, ইতিয়ান, জুই তারা সবাই একসাথে একত্রিত হয়। আর তারা প্ল্যান করতে থাকে যে তারা কিভাবে ড্রাগনের রক্ত খুঁজে পাবে, কারণ এটার মাধ্যমে তারা জিউকে মারতে পারবে। তো এর পরের দৃশ্যে দেখতে পাই হং, ইতিয়ান আর জুই তারা চলে আসে লির সাথে দেখা করতে। অর্থাৎ এই লি কিন্তু 20 বছর ভবিষ্যতের লি। তারা যখন তার সাথে দেখা করতে আসে, তখন সেখানে একটি বৃদ্ধ লোক হুইল চেয়ারে করে আসে। আমরা দেখতে পাচ্ছি আর কেউ নয় বরং সেটা লি ছিল। অর্থাৎ সেখানে তো 20 বছর কেটে গিয়েছিল, সে বৃদ্ধ হয়ে গিয়েছিল। আর তখন হং, ইতিয়ান আর জুই লক্ষ্য করে যে লি পঙ্গু হয়ে গিয়েছিল। তখন লি তাদের তিনজনকে দেখে কান্না করে ফেলে। এটাতে জুই লিকে জিজ্ঞাসা করে যে লি, তোমার এই অবস্থা কেন, আর বাকি সবাই কোথায়? এটা যে লি কাঁদতে কাঁদতে বলে যে তারা সবাই মারা গিয়েছে। এই কথা শুনে তো তারা তিনজন একদমই অবাক হয়ে যায়। তখন লি বলে যে আমরা মার্কস গ্রুপের যতজন সদস্য ছিলাম তারা সবাই সেই ব্ল্যাক ফক্সের সাথে যুদ্ধ করার জন্য সীমানার বাইরে গিয়েছিলাম, কিন্তু আমরা তার সাথে লড়াই করতে পারিনি। আমাদের মধ্যে সবাই সেখানে মারা যায়, শুধুমাত্র আমি বেঁচে গিয়েছিলাম। আর লি আরো বলল যে আমি তোমাদের কারো মৃতদেহই নিয়ে আসতে পারিনি, আমি একটা অকেজো। আর ইতিয়ান তো তার তৃতীয় চোখটি ধ্বংস করে ফেলেছিল শুধুমাত্র আমাদের বাঁচাতে। লি যখন এই কথা বলে তখনই ইতিয়ানের মুয়ের কথা মনে পড়ে যে সে তো একটা স্বপ্ন দেখেছিল যে সে ভবিষ্যতে নাকি তার তৃতীয় চোখ ধ্বংস করে ফেলবে। তার মানে 20 বছর পর সে সত্যি তার তৃতীয় চোখ ধ্বংস করে ফেলবে। তখন লি তাদের তিনজনকে বাকিদের সমাধিতে নিয়ে যায়। তখন সেই সমাধির সামনে দাঁড়িয়ে হং লিকে জিজ্ঞাসা করে যে এই ঘটনাগুলো কত বছর আগেকার? তখন লি বলে যে 18 বছর আগের। তার মানে তারা বর্তমান থেকে সর্বোচ্চ আর 2 বছরই টিকবে। তার মানে তারা বর্তমান থেকে সর্বোচ্চ আর 2 বছর বেঁচে ছিল। অর্থাৎ 2 বছর পরেই তাদের ইচি, জোট বা যা ছিল সব ধ্বংস হয়ে গিয়েছিল। তো যাই হোক, এরপরে তারা চারজন একসাথে বসে আর তারা কথা বলতে থাকে। তখন হং লিয়ের কাছ থেকে সাহায্য চায় এখান থেকে যাওয়ার জন্য। আমরা মুকে দেখতে পাই, মু সেই যোগ ডেমনের কাছে ছিল। তখন যোগ ডেমন মুকে বলে যে আচ্ছা, তোমার কি মনে হয় না যে তুমি আমাকে কিছুটা পছন্দ করো? তখন জোকের ডেমন তাকে জড়িয়ে ধরে আর বলে যে তোমার হৃদস্পন্দন তো অনেক দ্রুত হচ্ছে। যোগ ডেমনের এই কাজে তো মৌ কিছুটা লজ্জা পাচ্ছিল, কিন্তু সে কোনো কথা বলে না। তখন যোগ ডেমন মুকে বলে যে তার মানে এটার উত্তর হচ্ছে হ্যাঁ, তাই না? অর্থাৎ তুমি আমাকে পছন্দ করো। কিন্তু এটাতে মৌ তাকে বলে যে তুমি কিন্তু আমাকে জ্বালাতন করছো। আর এই কথা শুনে তো জোকের ডেমন অনেক রেগে যায়। সে বলে যে কি, আমি তোমাকে জ্বালাতন করছি? তখন সে রেগে তার কাছ থেকে দূরে সরে যায়। এরপরে সে সেখান থেকে একটি জায়গায় আসে, আর সেখানে আসার পর যখন তার ভেতরে সেই নীল চোখের ডেমনটা চলে আসে, অর্থাৎ নীল চোখের জোকের ডেমন। আর এটা তো হয়তো তোমাদের আমি আগেও বলেছিলাম যে এই জোকের ডেমনের ভিতরে দুইটা আত্মা আছে, অর্থাৎ একটা হচ্ছে লাল চোখ আর একটা হচ্ছে নীল চোখ। তারা দুইজনই আলাদা আলাদা আত্মা, কিন্তু একই দেহে বাস করে। তো নীল চোখের যোগ ডেমন যখনই তার ভিতরে আসে তখনই লাল চোখের যোগ ডেমনটা তাকে তার ভিতরে সিল করে দেয়। অর্থাৎ সেই নীল চোখকে আর তার শরীরে আসতে দিবে না। তখন তার ভেতর থেকে নীল চোখের সেই জোকের ডেমনটা বলতে থাকে যে আমাকে বের করে দাও, তুমি তো আমাকে মনের সাথে দেখাও করতে দিলে না। এটাতে লাল চোখের জোকের ডেমন বলে যে তুমি এখন চুপ করো। আসলে লাল চোখের জোকের ডেমনটা নীল চোখকে বন্দি করে রেখেছিল, কারণ মু আসলে সেই নীল চোখের জোকের ডেমনকেই ভালোবাসতো। অর্থাৎ সে তাকেই পছন্দ করতো, যেটা কিনা সে জানতে পারে, যার জন্য সে তাকে একেবারের জন্য সিল করে দেয়। আর এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে এই নীল চোখের যে জোকের ডেমনটা আছে তার কাছে চিকিৎসা করার শক্তি আছে। অর্থাৎ সে যে কোনো জিনিসের চিকিৎসা করতে পারতো, কিন্তু এটা এই লাল চোখের জোকের ডেমনের কাছে ছিল না। তো যাই হোক, অন্যদিকে আমরা হংকে দেখতে পাই। হং লিকে সেই ম্যাজিক্যাল লটাসটা দিয়েছিল আর তাকে সেটা ঠিক করতে বলে, অর্থাৎ যেটার মাধ্যমে তারা আবার বর্তমান দুনিয়াতে ফিরে আসতে পারবে। তখন লি এটা দেখে বলে যে আসলে আমার 20 বছরের আগের কারুশিল্পও এত রুক্ষ ছিল। তবে যাই হোক, কিন্তু আমি হোয়াজু সম্পর্কে কিছুই করতে পারবো না, কারণ সে রাক্ষসী আভা দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। মানে হং তো হোয়াইজুকেও ঠিক করতে চাচ্ছিল, যেটাতে লি কথা বলে যে সে তাকে ঠিক করতে পারবে না। কিন্তু লি কোনো কিছু করতে না পারলে একটা উপায় বলে। সে বলে যে নেদারওয়ার্ল্ড বংশের একটা আত্মার আহ্বানকারী ছাতা আছে, যেটার মাধ্যমে হয়তো বা হোয়াইজুর ভিতরে থাকা সেই ডার্ক এনার্জিটা বের করা যেতে পারে। তখন এই কথা শুনে হং মনে মনে বলে যে
হোয়াইজু, আমি অবশ্যই তোমাকে ফিরিয়ে আনবো। আসলে আগামীকাল তাদের সাথে জিউয়ের লড়াই হবে, আর যে লড়াইটা একদম চূড়ান্ত লড়াই হবে। তো যাই হোক, অন্যদিকে আমরা জিউকে দেখতে পাই। জিউয়ের কাছে তার রাইট গার্ডিয়ান নেদারওয়ার্ল্ড বংশের প্রবীণদের নিয়ে এসেছিল, যারা কিনা আজ পর্যন্ত এই নেদারওয়ার্ল্ড বংশের প্রবীণ হয়ে আসছে। সে যখন জিউয়ের কাছে তাদেরকে নিয়ে আসে, তখন জিউ তাদেরকে বলে যে তোমরা সবাই আমার বংশের সদস্য, কিন্তু আমার কাছে যদি আর অন্য কোনো উপায় থাকতো তাহলে হয়তো তোমাদের আর মরতে হতো না। এই কথা বলে সে তাদের ভেতর থেকে সকল শক্তি শুষে নিতে থাকে। এটা দেখে তার রাইট গার্ডিয়ান অনেক ভয় পেয়ে যায়। সে বলে যে আপনি কি নিজের স্বার্থে শেষ পর্যন্ত এটাও করবেন? তবে যাই হোক, আপনার জন্য মৃত্যুবরণ করা আমাদের সম্মানের। এই কথা বলে সে কান্না করছিল। আসলে এখানে যে তোমরা গোল্ডেন ডনটা দেখতে পাচ্ছ, এটা যে একটা অংশ বাকি ছিল, সেটা কিন্তু সেই জোকের ডেমন দ্বারাই পূরণ হতে পারতো। কিন্তু যেহেতু তারা সেই জোকের ডেমনকে পায়নি, যার জন্য জিউ তার বংশের সকল প্রমণদের মেরে ফেলে। আসলে জোকের ডেমন ছাড়া এই একটাই মাত্রই উপায় ছিল, যেটার মাধ্যমে সে এই গোল্ডেন ডনটি পূরণ করতে পারবে। তো তাদেরকে মারার পরে জিউ বলে যে অ্যালান, আমরা খুব শীঘ্রই দেখা করতে যাচ্ছি। তো তাদের সবাইকে মারার পর তখন গোল্ডেন ডন আস্তে আস্তে পূরণ হতে থাকে। তো জিউ যখন সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখছিল, তখন হঠাৎ করে পিছু থেকে কেউ যেন তার উপরে আক্রমণ করে। আমরা দেখতে পাই সেটা হং ছিল। তখন জিউ হংকে বলে যে তুমি কি এখানে মরার জন্য এসেছো নাকি? তখন হং বলে যে তুমি কতটা নিষ্ঠুর, তুমি এমনকি তোমার রাইট গার্ডিয়ানকেও মেরে ফেলেছো। এটাতে জিউ বলে যে আমার বিচার করার শক্তি কি তুমি নিজে নিতে চাও নাকি? আর 18 বছর আগে তুমি এই ব্ল্যাক ফক্সের সাথে লড়াই করেছিলে, আর শুধুমাত্র তোমার অহংকারের জন্য তোমরা হেরে গিয়েছো। এমনকি তোমাদের মার্কস গ্রুপটিও ধ্বংস হয়ে গিয়েছে। তারা এখন বলো তুমিও কি অহংকারী নও? তো এই কথা বলেই সে হংয়ের উপর আক্রমণ করে দেয়। তো এরপরে তাদের দুজন ফাইট শুরু করে দেয়। তো হং আর জিউ যখন লড়াই করছিল, তখন সেখানে ইতিয়ান, লি আর জুই চলে আসে। তো তখন তারা 4 জন মিলে জিউয়ের সাথে লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে হং তার তলোয়ারটি অনেক বড় করে আর জিউয়ের উপরে আক্রমণ করে। সেই আক্রমণের সময় লি তাদের দিকে ড্রাগনের রক্ত ছুঁড়ে দেয়। আসলে তারা ড্রাগনের রক্ত খুঁজে বের করে ফেলেছিল, আর সেটা দিয়ে তারা জিউকে আক্রমণ করতে চেয়েছিল। আর তোমরা তো জানো যে ড্রাগনের রক্ত বা তার হাত দিয়ে যদি তার উপর আক্রমণ করা হয়, তাহলে জিউ আর তাদের সাথে লড়াই করতে পারবে না, অর্থাৎ সে মারা যাবে। কিন্তু আমরা দেখতে পাই যে হং যখনই তার উপরে সেই রক্তটি ছুঁড়ে দিবে, তার আগে জিউ তাদেরকে মেরে দূরে সরিয়ে দেয়, আর সেই ড্রাগনের রক্তটা সে নিজে নিয়ে নেয়। তখন জিউ তাদের কাছ থেকে সেই রক্ত নিয়ে সব রক্ত নিচে ফেলে দেয়, আর হংদের জিউকে মারার একটা আশাও শেষ হয়ে যায়। তো তখন সেই রক্ত ফেলে দেওয়ার পরে জিউ যখন হংয়ের উপর আক্রমণ করতে যাবে, তখন তার সামনে মু চলে আসে, আর মু এসে সেই আক্রমণটা নিজের উপরে নেয়। তো তখন এটা আবার জিউ দেখে বলে যে তুমি কি আমার সাথে লড়াই করতে পারবে? এই কথা বলে যখন সেই মুকে মারতে যাবে, তখন আবার মুয়ের সামনে সেই জোকের ডেমনটা চলে আসে। সে এসে জিউয়ের সাথে লড়াই করতে থাকে। তো তখন জিউ আবার সেই জোকের ডেমনকে আঘাত করে ফেলে দেয়। কিন্তু সে যখন তাকে ফেলে দেয়, তখন জোকের ডেমন সেখানে সেই ড্রাগনের রক্তটি খেয়াল করে, আর সে এটা দেখে তার ম্যাজিকের মাধ্যমে সেই রক্তটা আবারও এক জায়গায় করে, আর সে হংকে বলে যে এই নাও রক্ত। তখন হং ও তার তলোয়ারের মধ্যে সেই রক্তটি মিশিয়ে নেয়। তখন হং তাদের সকল পাওয়ার দিয়ে সেই তলোয়ারটি আবারও বড় করে, আর সেই ড্রাগনের রক্ত মাখা তলোয়ার দিয়ে সে জিউয়ের উপরে আবারও আক্রমণ করে। আর এবার এই আক্রমণটা জিউ সামলাতে পারে না। সে অনেক জোরে একটা আঘাত খায় আর অনেক দূরে গিয়ে পড়ে। সে দূরে গিয়ে পড়ার পরে হোয়াইজুর কথা ভাবতে থাকে। সে ভাবে যে তার মানে হোয়াইজু আমাকে হিপনোটাইজ করে এই কথাগুলো জেনে ফেলেছিল। তো যাই হোক, হং যখন জিউকে হারিয়ে ফেলে, তখন সেখানে হোয়াইজু চলে আসে। হোয়াইজু এসে হংদের সকলকেই তার ম্যাজিকের মাধ্যমে ধরে ফেলে। তখন সে তাদেরকে ধরে জিউয়ের কাছে যায়, আর সে জিউকে বলে যে তো হেরে যাওয়ার স্বাদ আপনার কেমন লাগছে? এটাতে জিউ বলে যে এটা অনেক হাস্যকর। তার মানে আমি যখন থেকে তোমার স্মৃতি মুছে দিয়েছি আর তোমার সেই চিহ্নটা পরিবর্তন করছি, তখন থেকে তোমার ভিতরে একটা নতুন ব্যক্তিত্ব জন্ম নিয়েছে, আর তুমি না তো জিয়ালেন না তো হোয়াইজু। তখন এই কথা শুনে হোয়াইজু হাসতে থাকে। আর তখন হং দূর থেকে বলে যে হোয়াইজু। এই কথা শুনে হোয়াইজু অনেক রেগে যায়, আর তার সকল সাথীদের মেরে দূরে সরিয়ে দেয়। আর সে বলে যে কে তোমার হোয়াইজু? তখন হোয়াইজু বলে যে ভালোবাসা একটা অভিশাপ, আর এরকম ফালতু জিনিস কে করে? এই কথা বলে সে হংয়ের উপর আক্রমণ করে দেয়, আর তার সাথে লড়াই করে সে তার বুকের ভিতরে তলোয়ার চালিয়ে দেয়। আর এখানে হোয়াইজু কিন্তু হংয়ের ভালোবাসার সুযোগ নিয়েছিল, কারণ হং তো কোনোভাবেই হোয়াইজুকে আঘাত করবে না, এটা জেনে সে অনেক ভালোভাবে হংয়ের সাথে লড়াই করতে পারছিল। তখন সে সেই তলোয়ারটি সম্পূর্ণই হংয়ের বুকের ভিতরে চালিয়ে দেয়, আর তাকে অনেক ব্যথা দিতে থাকে।
আর তখন সে বলে যে এই পৃথিবীর সকল দানব মানুষ আমার দাস, তারা সবাই আমার আদেশ শুনবে। এই কথা বলে সে স্কাই সিটির সকল ডেমন বা মানুষ সবাইকে এখানে নিয়ে আসে আর তাদের সকলের শক্তি সে শোষণ করতে থাকে। আর সে বলে যে না আমি জিয়ালেন, না আমি হোয়াইজু, আমি শুধুমাত্র আমি। এই কথা বলে সে হাসতে থাকে। কিন্তু সে যখন সবার এনার্জি শোষণ করছিল তখন হং তার উপরে আক্রমণ করে আর তাকে আঘাত করে সে তাকে ধরে ফেলে। তখন হং তাকে ধরে গোল্ডেন ডনের ভিতরে নিয়ে চলে যায়। তখন হোয়াইজু বলে যে তুমি এটা কি করছো? তখন হং বলে যে যদি আমরা এক না হতে পারি তাহলে চলো একসাথেই মরে যাই। এই কথা বলে তারা দুইজনই গোল্ডেন ডনের ভিতরে চলে আসে। আসলে জিউ কিন্তু এই গোল্ডেন ডনের মাধ্যমে হোয়াইজু স্মৃতি মুছে দিয়েছিল আর তার ভিতরে সেই খারাপ আবহাওয়াটা প্রবেশ করিয়েছিল, যার জন্য হং চাচ্ছিল যে যদি সে হোয়াইজুকে এর ভিতরে আনে হয়তোবা সে ঠিক হতে পারে। কিন্তু আমরা দেখতে পাই হোয়াইজু আর হং ভিতরে আসার সাথে সাথে হোয়াইজু হংকে আঘাত করে নিচে ফেলে দেয় আর সে আবার উপরে উঠতে থাকে। তখন হং আস্তে আস্তে নিচে তলিয়ে যাচ্ছিল। আর তখন আমরা গোল্ডেন ডানের ভিতরে সেই আত্মার আহ্বানকারী ছাতা দেখতে পাই, যেটার কথা কিনা লি বলেছিল। তখন হং বলে যে এই ছাতা তো খারাপ আবহাওয়াকেও দূর করতে পারে, তাহলে হয়তোবা এটা দিয়ে হোয়াইজু ভালো হতে পারে। তখন হং এই কথা বলে সে তার সমস্ত শক্তি দিয়ে সেই ছাতাটা ওপেন করে আর সেই ছাতার শক্তির মাধ্যমে সে হোয়াইজুকে ধরে ফেলে। তখন সেই ছাতাটাও আস্তে আস্তে হোয়াইজুর ভিতর থেকে সকল ডার্ক এনার্জিটা বের করতে থাকে। আর এটা করতে গিয়ে হং অজ্ঞান হয়ে গিয়েছিল, কারণ সে তার সকল পাওয়ার ইউজ করেছিল, যার জন্য সে অজ্ঞান হয়ে যাওয়ার আগে বলে যে ফিরে এসো হোয়াইজু। এই কথা বলে সে অজ্ঞান হয়ে যায় আর নিচে পড়ে যাচ্ছিল। তখন আমরা হোয়াইজুকে দেখতে পাই হোয়াইজুর ভিতর থেকে আস্তে আস্তে সকল ডার্ক এনার্জি গুলো বের হয়ে যায়। আর এক পর্যায়ে হোয়াইজু আবারও ফিরে আসে, তার স্মৃতিগুলো সকল ফিরে এসেছিল আর তার চিহ্নটাও আবারও পরিবর্তন হয়ে তার আগের যে চিহ্নটা ছিল সেটা ফিরে আসে। তো হোয়াইজু যখনই ফিরে আসে তখনই সে তার সামনে হংকে দেখতে পায়। সে যখনই হংকে দেখতে পায় তখন সে তার কাছে চলে যায় আর তাকে কিস করতে থাকে। সে তাকে কিস করার মাধ্যমে তাকে ম্যাজিক্যাল পাওয়ার দিচ্ছিল। তো এরপরে হোয়াইজু হংকে নিয়ে আবারও গোল্ডেন ডনের বাইরে চলে আসে। তখন হোয়াইজু হংকে নিয়ে আসার পরে জিউকে বলে যে আমি তোমার সেই ব্ল্যাক ফক্সের জন্য জন্মগ্রহণ করিনি, যার জন্য তুমি আমাকে এই স্কাই সিটিতে আনার জন্য আফসোস করবে। এই কথা বলে হোয়াইজু তার ডিভাইন ফায়ার দিয়ে সেই গোল্ডেন ডনটি ধ্বংস করে ফেলে, অর্থাৎ জিয়ালান আর কোনোদিনই ফিরে আসতে পারবে না। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে হংকে তারা তাদের রুমে নিয়ে আসে আর তার চিকিৎসা করে। তো হংয়ের যখন জ্ঞান ফিরে তখন সে সবাইকে বলতে থাকে যে হোয়াইজু কোথায়, কিন্তু সবাই কোনো উত্তর দেয় না। এটাতে হং মনে করে যে হয়তোবা সে হেরে গেছে, অর্থাৎ সে হোয়াইজুকে ফিরিয়ে আনতে পারেনি। কিন্তু তখনই সেখানে হোয়াইজু এসে যায় আর সে বলে যে তোমার ওষুধ খাওয়ার সময় হয়েছে। হং যখনই হোয়াইজুকে দেখে তখনই সে তাকে জড়িয়ে ধরে, এটাতে হোয়াইজুও খুশি হয়। তখন হং আবার সবাইকে বলে যে যেহেতু জিউ কোনোদিনই মরবে না, কারণ সে একজন সেলেস্টিয়াল ডেমন, যার জন্য তাদেরকে আমাদের ভালোভাবে সিল করতে হবে। তো তখন তারা সবাই সেখান থেকে চলে যায়। তারা চলে গেলে হং হোয়াইজুকে বলে যে আসলে এই ভয়াবহ যুদ্ধের পরে আমি তোমাকে দুইটা কথা বলতে চাই। প্রথমত, আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমি দুঃখিত যে আমি তোমাকে আমার সেই মার্কসের বিষয়ে আগে তোমাকে বলিনি। আসলে আমি আমার পরিচয় লুকাতে চাইনি, আমি শুধুমাত্র সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। আর দ্বিতীয়ত, আমি 7 জুলাইয়ের সেই দেখাটা বাতিল করতে চাই না। আসলে হোয়াইজু তো তাকে 7 জুলাই সেই হোয়াই নদীর তীরে তাকে বলেছিল যে সে আর হং এর সাথে দেখা করবে না, আর এইটার কথাই হং বলতেছে যে সে এটা চায় না। আসলে সেই দিন সেই নদীর ধারে তাদের দেখা হওয়ার পর থেকে তো হং হোয়াইজুর কাছে তার নিজেকে নির্দোষ করার কোনো সুযোগই পায়নি, কারণ সেখান থেকে যাওয়ার পরে তো এত কিছু ঘটে গেল। তখন এই কথা শুনে হোয়াইজু বলে যে তাহলে কি তুমি এটা চাচ্ছ যে তুমি শুধুমাত্র বছরে একবারই আমার সাথে দেখা করবে? এটা শোনার সাথে সাথে হং বলে যে একদমই না। এই কথা শুনে হোয়াইজু হাসতে থাকে। তখন হং হোয়াইজুকে বলে যে আচ্ছা যাই হোক, এগুলো বাদ দাও, চলো আমরা কোথাও বেড়াতে যাই, কারণ আমি দেখতে চাই যে 20 বছর পরের পৃথিবীটা কেমন, চলো ঘুরে দেখা যাক। তো যাক, এরপরে তারা দুজন একটি বাজারে চলে আসে আর সেখানে তারা ঘুরতে থাকে। তারা এক পর্যায়ে বাজার ঘোরার শেষে একটি ব্রিজের উপরে আসে। ব্রিজে আসার পরে হোয়াইজু হংকে বলে যে আচ্ছা আমার একটা প্রশ্ন আছে। তখন হং বলে যে বলো। তখন হোয়াইজু বলে যে আচ্ছা, তুমি যখন আমাকে রক্ষা করতে এসেছিলে তখন কি তুমি এটা কখনো ভেবেছিলে যে আমাকে রক্ষা করার পর তুমি বিপদে পড়তে পারো? এটাতে হং বলে যে আসলে আমি এই বিষয়গুলো কখনোই ভাবিনি। তখন হোয়াইজু বলে যে তাহলে যদি এই যুদ্ধটা তোমার কল্পনার থেকেও আরো বেশি খারাপ হতো তাহলে কি হতো? তখন এটাতে হং বলে যে আমি এটা নিয়েও ভাবিনি। তখন এটাতে হোয়াইজু হেসে বলে যে তাহলে তুমি ভেবেছোটা কি নিয়ে? এটাতে হং বলে যে আমি ভেবেছি যে আমি যেন তোমাকে কখনো হারাতে না পারি।
হংয়ের এই কথা শুনে হোয়াইজু একদম মুগ্ধ হয়ে যায়। তখন সে আর নিজেকে ধরে রাখতে পারে না, তখন সে হংকে কিস করে। তো এই দৃশ্যটা অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে হং চলে আসে লিয়ের কাছে। আসলে তারা এখন আবারও বর্তমানে ফিরে যাবে, যার জন্য ফিরে যাওয়ার আগে সেই লিয়ের সাথে দেখা করতে আসে। লিয়ের সাথে দেখা করতে আসলে লি হংকে একটি বক্স দেয়, আর হং যখন বক্সটি খোলে তখন সে সেখানে হোয়াইজুর দেওয়া অনেকগুলো চিঠি দেখতে পায়। তখন লি বলে যে তুমি মারা যাওয়ার পরে হোয়াইজু তোমার জন্য এই চিঠিগুলো লিখেছিল। আসলে সে এটা কথা দিয়েছিল যে সে সবসময় তোমাকে চিঠি পাঠাবে আর তোমাকে মনে রাখবে, কিন্তু এই চিঠিগুলো আর বেশি সংখ্যা হতে পারেনি, কারণ তুমি সীমানা ত্যাগ করার 10 বছর পরে সে মারা গেল। এই কথা শুনে তো হংয়ের মুখ দিয়ে কোনো শব্দই বের হয় না, কারণ সে একদম হতবাক হয়ে গিয়েছিল, তার চোখ দিয়ে শুধুমাত্র পানি পড়ছিল। তখন সে সেই বক্সটি বন্ধ করে দেয়। এটা দেখে লি বলে যে হং, তুমি কি এই চিঠিগুলো পড়বে না? তখন হং বলে যে না, আমি বিশ্বাস করি যে ভাগ্য পরিবর্তন করা যায়, আর আশা এখনো ভবিষ্যতে নিহিত। আমার আর হোয়াইজুর গল্প এইভাবে তো শেষ হতে পারে না। যাই হোক, অন্য দেশে আমরা মুখে দেখতে পাই সে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে পড়ে। তখন হোয়াইজু তার চিকিৎসা করে বলে যে আসলে তার ভেতরকার মেরিডিয়ান গুলো একদম ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে, আর এটা হয়েছে জিওয়ের সাথে লড়াই করার জন্য। তখন এটাতে হোয়াইজু সেই জোকের ডেমনের কাছে আসে আর তাকে বলে যে আমি শুনেছি যে জোকের ডেমনরা চিকিৎসাবিদ্যায় অনেক পারদর্শী আর তাদের কাছে সকল রোগেরই চিকিৎসা থাকে, তাহলে তুমি কি প্লিজ মুখে হেল্প করতে পারো? এটাতে সেই লাল চোখের জোকের ডেমন রাজি হয়ে যায়। তো তখন আমরা দেখতে পাই যে লাল চোখের সেই জোকের ডেমনটা মুয়ের সাথে একটি রুমে ছিল। তখন সে মনে মনে বলে যে আমি তো আসলে কোনো চিকিৎসা বিদ্যায় জানি না, কারণ সকল চিকিৎসা তো সেই নীল চোখের জোকের ডেমনই পারে। এই কথা বলে সে তার মনের ভিতরে যায় আর নীল চোখকে ডাকতে থাকে। সে তাকে চিৎকার করে করে ডাকছিল, কিন্তু তখনই তার মনে পড়ে যে সেই তো নীল চোখকে একেবারের জন্য এখানে সিল করে দিয়েছিল, আর যাকে কিনা কখনোই ফিরিয়ে আনা সম্ভব না। তার যখন এই কথা মনে পড়ে তখন সে একদম হতাশ হয়ে যায়। তখন সে অনেকক্ষণ ভাবার পরে বলে যে যদি আমি তাকে ফিরিয়ে আনতে চাই তাহলে আমাকে মরতে হবে আর এই দেহটি তার কাছে ফিরে দিতে হবে, হয়তোবা এটার মাধ্যমেই আমি মুখে বাঁচাতে পারি। কিন্তু এই কথা ভেবে সে অনেক মন খারাপ করে, কারণ সে তো সর্বোপরি মুখে অনেক ভালোবাসতো। তখন জোকের ডেমন বলে যে মু, আমি কখন তোমার প্রেমে পড়েছি আমি জানি না, হয়তোবা এটা শুরু থেকে হতে পারে যখন আমি তোমাকে ভুল দিক নির্দেশনা দিয়েছিলাম। তখন এই কথা বলে সে অনেক কান্না করে আর সে মুখে বলে যে যাই হোক, সর্বোপরি আমাকে চলে যেতে হবে আর তুমি তার সাথে থাকতে পারবে যাকে তুমি পছন্দ করো। এই কথা বলে জোকের ডেমন তাকে কিস করে। আসলে জোকের ডেমন এটা সিদ্ধান্ত নিয়েছিল যে সে মুয়ের জন্য তার জীবন ত্যাগ করবে। এই কথা বলার পরেই লাল চোখের জোকের ডেমন চলে যায় সেই রিচুয়াল করতে, যেটার মাধ্যমে সে নীল চোখকে ফিরিয়ে আনতে পারবে। সে যখন তার ফরমেশন শুরু করে তখন সেখানে মু চলে আসে। মু একদম হামাগুড়ি দিতে দিতে আসছিল, কারণ সে তো উঠে দাঁড়াতে পারছিল না। তখন জোকের ডেমন মুখে দেখে বলে যে আমি সর্বোপরি চলে যাচ্ছি, কিন্তু তুমি প্লিজ আমাকে ভুলে যেও না। তখন এটাতে মু বলে যে আমার ভালোবাসার মানুষ সবসময় তুমি ছিলে, অর্থাৎ লাল চোখ। এটাতে জোকের ডেমন বলে যে কি, তুমি কি বললে? তখন মু বলে যে তুমি কতটা দায়িত্ববান তা আমার ভালো লাগে, তুমি কতটা স্পষ্টভাষী তা আমার ভালো লাগে, তুমি যে আমাকে তোমার মনের কথা বলতে পারো এই সাহসটার জন্য আমি তোমাকে অনেক ধন্যবাদ দিই। তোমার কোনো ভয় নেই, তুমি সবচেয়ে বেশি আমার দেখাশোনা করেছো, তুমি আমার দেখা একজন মুক্তমানা মানুষ। যদিও মাঝে মধ্যে তুমি কিছুটা অযৌক্তিক হতে পারো, কিন্তু আমি কখনোই তোমাকে ঘৃণা করিনি। তুমি যখন আমার চিকিৎসা করো তখন আমার অনেক ভালো লাগে। আমি আসলে তোমাকে পাল্টা কথা বলতে চাইনি, কিন্তু আমি 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 আসলে জীব কামড়াই যখন আমি তোমার চোখের দিকে তাকাই। আমার হৃদস্পন্দন এত দ্রুত হয়ে যায় যেটাতে আমি তোমার সাথে কথাই বলতে পারি না। তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে যে আমি কাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোভাবে ভাবতে বলেছিলে, কিন্তু আমার ভাবার দরকার ছিল না, কারণ তুমি সেই যাকে আমি ভালোবাসি। তুমি আমার মনে সবসময় ছিলে, আছো এবং থাকবে। এই কথা বলে মু তার মুখে টাচ করে, আর তখন লাল চোখের জোকের ডেমন মুয়ের হাত ধরে আর তাকে কাঁদতে কাঁদতে বলে যে কেন কেন সব ভালো জিনিস এত দেরিতেই করতে হবে। লাল চোখের জোকের ডেমন এই কথা বলছিল কারণ সে ইতিমধ্যে তার ফরমেশনটি শেষ করে ফেলেছিল, আর এই কথা বলার সাথে সাথেই
সে অদৃশ্য হতে থাকে। তার মানে সে এখন মারা যাচ্ছে। এটা দেখে মু অনেক কান্না করে আর অনেক জোরে চিৎকার করে। তো এই জোকের ডেমন মারা যাওয়ার সাথে সাথে তার ভিতরে থাকা যে গোল্ডেন ডনের একটি অংশ ছিল সেটা আবার সেই গোল্ডেন ডনে ফিরে যায়। অন্যদিকে আমরা জিউকে দেখতে পাই, জিউকে হংরা কারাগারে বন্দি করে রেখেছিল। তো তখন জিউ বুঝতে পারে যে গোল্ডেন ডনের ভিতরে জোকের ডেমনের ভিতরে থাকা সেই গোল্ডেন ডনটি আবারও ফিরে গিয়েছে, যার জন্য সে অনেক শক্তি ইউজ করে তার সমস্ত শক্তি দিয়ে সে শিকলগুলো ভেঙে ফেলে। তখন জিউ সেখান থেকে গোল্ডেন ডনে চলে আসে। সে সেই গোল্ডেন ডনের সামনে দাঁড়িয়ে বলে যে যদি জিয়ালেন আমার সাথে দেখা না করতো তাহলে সে এত কষ্ট সহ্য করতো না। আমি তাকে নিরাপদে রাখতে পারলাম না, তাই কত মানুষ মারা যাবে কি যাবে না, আর আমার কোনো ক্ষতি হোক বা না হোক আমি জিয়ালেনকে ফিরে আনবই। এই কথা বলে জিউ তার ম্যাজিকের মাধ্যমে সেই গোল্ডেন ডনটা একদম ঠিক করে ফেলে। গোল্ডেন ডন ঠিক হওয়ার সাথে সাথে আকাশে বিজলি চমকাতে শুরু করে। তখন সেটা হুয়াইজু আর হংও বুঝতে পারে যে গোল্ডেন ডন ঠিক হয়ে গিয়েছে। তখন জিউ সেই গোল্ডেন ডন নিয়ে সরাসরি সীমান্তের কাছে চলে আসে, অর্থাৎ যেই সীমান্তের বাহিরে জিয়ালেন আছে সে সেই গোল্ডেন ডনের মাধ্যমে সেই সীমারেখাটি ভেঙে ফেলে। তখন সেখানে হং আর হুয়াইজুরাও ছিল। তখন তাদের সামনে বেরিয়ে আসে জিয়ালেন, অর্থাৎ সেই ব্ল্যাক ফক্স। তখন সেই ব্ল্যাক ফক্সকে দেখে হং, হুয়াইজু, ইতিয়ান, জুই আর লি তারা সবাই অনেক ভয় পেয়ে যায়। জিয়ালেন আসার সাথে সাথে হংদের উপরে আক্রমণ করে দেয়। তখন হং এটা প্রতিরোধ করার চেষ্টা করে, কিন্তু তারা পারে না। এক পর্যায়ে জিয়ালেন যখন তাদের সবাইকে মেরে ফেলবে তখন লি তার সামনে চলে আসে আর সে জিয়ালেনকে বাধা দিয়ে তার কাছে থাকা সেই ম্যাজিক্যাল লটাসের মাধ্যমে হংদের আবারও তাদের বর্তমান দুনিয়াতে পাঠিয়ে দেয়, আর এটার মাধ্যমে সে তার জীবন হারায়, অর্থাৎ জিয়ালেন তাকে মেরে ফেলে। তো তখন হং, হুয়াইজু, ইতিয়ান আর জুই তারা আবারও বর্তমান দুনিয়াতে ফিরে আসে। তার মানে 20 বছর পরে যে এই দুনিয়াটা ছিল, অর্থাৎ যেখানে হংরা ছিল সেখানে কিন্তু জিয়ালেন ফিরে আসলো আর জিও তার মিশনটা সম্পূর্ণ করতে পারলো। তো এখন দেখার বিষয় যে জিও আর জিয়ালেন কি এই বর্তমান দুনিয়াতে এসেও তাদের মিশনটা সম্পূর্ণ করতে পারবে কিনা। তো যাই হোক, হং যখনই তার বর্তমান দুনিয়াতে ফিরে আসে তখন সে অনেক অসুস্থ হয়ে পড়ে আর সে অজ্ঞান হয়ে যায়, কারণ জিয়ালেনের সাথে লড়াই করতে গিয়ে সে অনেক আহত হয়েছিল। এরপরে হুয়াইজু তার সেবা করে। বর্তমান দুনিয়াতে এসে জুই লিকে দেখে অনেক আবেগপূর্ণ হয়ে যায়, অর্থাৎ লি তো ভবিষ্যতে বুড়ো হয়ে যাবে আর তাদের বাসা থেকেই মারা যাবে, যার জন্য জুই লি এর কথা ভেবে অনেক কষ্ট পাচ্ছিল। আর সে লিকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে আমি চাই তুমি অনেক বছর বেঁচে থাকো। এটা থেকে লি জুইকে তাকে ভাই ডাকতে বলে। তখন জুই তাকে ভাই ডাকে। এটা শুনে লি অনেক খুশি হয়। তো যাই হোক, তখন তারা সবাই মিলে সেই ঘটনাগুলো আলোচনা করে, অর্থাৎ 20 বছর ভবিষ্যতে তাদের সাথে কি কি ঘটেছে সেগুলো ইতিয়ান আর জুই তার সেই বাকি দুই ভাইকে বলছিল। তো তারা যখন আলোচনা করছিল তখন পাশ থেকে রেনফেগও শুনছিল। আর রেনফেগ এটাও জানতে পারে যে সেই ম্যাজিক্যাল লটাসের মাধ্যমে তারা 20 বছর ভবিষ্যতে গিয়েছিল। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই হং হুয়াইজুর বাবার সাথে কথা বলছিল। যেহেতু হং হুয়াইজুকে পছন্দ করে, যার জন্য সেটা তো তার বাবাকে জানাতে হবে। তো হং আর হুয়াইজুর বাবা যখন কথা বলছিল তখন হুয়াইজুর বাবা হংকে জানায় যে দেখো, তোমার সামনে থাকা যে খাবারগুলো আছে এই সবগুলোই আমার মেয়ের পছন্দের খাবার, আর এটা আমি রান্না করেছি, যার জন্য তোমাকে অবশ্যই রান্না শিখতে হবে। তখন হং কিছুটা সংকোচ বোধ করলেও সে রাজি হয়ে যায়। তারা গল্প করতে করতে এক পর্যায়ে অনেক ড্রিঙ্কস করে ফেলে, আর তখন তারা দুজনেই মাতলামো শুরু করে দেয়। তারা মাতলামো করতে করতে তো একে অন্যকে ভাইও বানিয়ে ফেলে। তো যাই হোক, এরপরে হং যখন তার ম্যানরে আসে তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে আরো একটি নকল ওয়ানচন তরবারি গিফট করে। সেই তরবারিটি দিয়ে অ্যাসিস্ট্যান্ট তাকে বলে যে কি দুঃখের বিষয়, নকল তো নকলই, এটা যতই ওয়ানচন তরবারি হোক না কেন, কিন্তু সর্বোপরি এটা পৃথিবীর সবচেয়ে বড় তরবারি তো হতে পারবে না, কারণ আসলটা তো আপনার বাবা নিয়ে গিয়েছে। তখন হং বলে যে আমাকে অবশ্যই আসল ওয়ানচন তরবারিটা বাবার কাছ থেকে ফিরে আনতে হবে এবং সেই ব্ল্যাক ফক্সের দুর্বলতাটা জানতে হবে। তো যাই হোক, অন্যদিকে আমরা রেনফিংকে দেখতে পাই সে সেই ম্যাজিক্যাল লটাসটি চুরি করে এনেছিল। সে যখন লটাসটি টাচ করতে যাচ্ছিল তখনই তার হাত কেটে যায় আর সেই রক্ত গিয়ে লটাসের উপরে পড়ে, আর যেটাতে সেই লটাসের ভেতর থেকে জিউ বের হয়ে আসে, অর্থাৎ এটা তার আসল রূপ না, বরং এটা একটা ইলুশন ছিল। সে এসে রেনফানকে বলে যে তুমি কে আর এই লটাসটি তোমার কাছে কেন। তখন জিউকে দেখে রেনফিং বলে যে আমি জানি যে তুমি সেই সেলেস্টিয়াল ডেমন জিউ, আর তুমি 20 বছর পরে, তাই তুমি এখন ফিরে আসতে পারবে না। এটাতে জিউ বলে যে কিন্তু যদি তুমি আমার পথ অনুসরণ করো তাহলে অবশ্যই আমি ফিরে আসতে পারি। এটাতে রেনফেন বলে যে এটা কি হাস্যকর, আমি কেন তোমাকে সাহায্য করব। এটাতে জিউ তাকে বলে যে তাহলে তুমি যা চাও আমি তোমাকে তাই দিব, আর তুমি একটু ভেবে দেখো। এই কথা বলে জিউ চলে যায়।
আসলে যেহেতু এই ম্যাজিক্যাল লটাসের মাধ্যমে 20 বছর পরে গিয়েছিল, আর যদি তার আবারও বর্তমানে ফিরে আসতে হয় তাহলে অবশ্যই এই ফুলটারই দরকার। কিন্তু যেহেতু হংরা এটা নষ্ট করে ফেলেছে, যার জন্য সে আর ফিরে আসতে পারছিল না। আর সে চাইছিল যে রেড ফ্যাং এটা ঠিক করুক, যেটাতে সে ফিরে আসতে পারবে। অন্যদিকে হোয়াইজু তার ফ্রেন্ড ইয়ানের সাথে দেখা করতে চায়, অর্থাৎ সে তো জানতো যে 20 বছর পরে তো ইয়ানা বেঁচে থাকবে না, যার জন্য সে তার সাথে দেখা করতে এসেছিল। সে এসে দেখে যে ইয়ান একদম সাধারণ জীবনযাপন করছে। তখন হোয়াইজু তার সাথে কিছুটা সময় কাটায়। যাই হোক, অন্যদিকে আমরা 20 বছর পরে বুকে দেখতে পাই। বু আর সেই নীল চোখের জোগাড় ডেমনরা সাধারণ মানুষদের সাহায্য করছিল। আর তোমরা তো জানো যে এখন সেই লাল চোখের জোকার ডেমনটা বেঁচে নেই। তো এই নীল চোখের জোকার ডেমনটা আবার বুকে তেমনটা ভালোবাসে না, যার জন্য সে বুকে সুস্থ করার পরে তার কাছ থেকে বিদায় নেয়। তো যাই হোক, এর পরের দৃশ্যে বর্তমান দুনিয়াতে আমরা মার্কস গ্রুপ দেখতে পাই, অর্থাৎ হংয়ের যে মার্কস গ্রুপটা ছিল সেখানে মার্কস গ্রুপের সকল সদস্যই ছিল। আর এই মার্কস গ্রুপের সদস্যের মধ্যে কিন্তু আমরা চিংমোকেও দেখতে পাই। তো তখন সবাইকে জিজাই বলে যে পশ্চিমাঞ্চল থেকে আমি যে তথ্য পেয়েছি তা হলো যে নানচুই থেকে তিয়ানমেন পাস পর্যন্ত একটা বিশাল গর্ত তৈরি হয়েছে, আর এই ফাঁকাগুলো একটা বিশাল বাধা তৈরি করেছে, যার কারণে এর ভিতর দিয়ে কোনো ডেমন প্রবেশ করতে পারে না। তখন তারা এটা ভেবে অনেক টেনশনে ছিল যে তারা কিভাবে ব্ল্যাক বক্সটিকে আটকাবে, কারণ 20 বছর পর সত্যি তার আসাটা অনিবার্য। তখন হং সবাইকে বলে যে যেহেতু জিউ এই বিস্ট কিংডমে সিল হয়েছিল, এমনকি জিয়ারেরও বিস্ট কিংডমে এই ব্ল্যাক ফক্সে রূপান্তরিত হয়েছিল, যার কারণে আমাদেরকে বিস্ট কিংডমে যেতে হবে। আর 500 বছর আগে বিস্ট কিংডম কিভাবে এই জিউকে সিল করেছিল সেটাও জানতে হবে। তো তখন হং সিদ্ধান্ত নেয় যে সে এখন বিস্ট কিংডমে যাবে এটা তদন্ত করার জন্য। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্য দেখতে পাই যে জুই ইতিয়ানকে নিয়ে ভাবছিল। আসলে সে ইতিয়ানকে যে পছন্দ করে এটা তো সে এখন পর্যন্ত ইতিয়ানকে বলে নাই, আর যেহেতু ইতিয়ানও তাকে বলছে না, যার জন্য সে এটা সিদ্ধান্ত নিয়েছিল যে সে নিজে আগে গিয়ে তাকে এই কথাটা বলবে। তো তখন জুই ইতিয়ানকে তার মনের কথা বলার জন্য তাকে একটি বাজারে নিয়ে আসে। তখন তারা দুজন সেই বাজারের ভিতরেই ঘুরতে থাকে। বাজারের ভিতর তারা একটি খেলা দেখছিল। খেলা দেখতে দেখতে হঠাৎ করে জুই ইতিয়ানকে জড়িয়ে ধরে, আর সে তাকে বলে যে সে তাকে পছন্দ করে। তখন জুই ইতিয়ানকে বলে যে তোমার মতো অসাধারণ ব্যক্তি আমি কখনোই খুঁজে পাবো না। তুমি আমাকে সবসময় রক্ষা করো, আমার জন্য লড়াই করো, এমনকি আমার সব কথাই তুমি শোনো। তুমি আমাকে সকল বিপদে নিজের সামনে দাঁড়িয়ে আমাকে পেছনে রাখো। আমি প্রতিদিনই এই কথাটা ভাবি যে তোমার সাথে থাকাটা আমার সব থেকে ভালো লাগে। আর আমি জানি যে তুমি কি ভাবছো, ভবিষ্যতে যাই ঘটুক না কেন আমরা দুজন সেই সমস্যার সমাধান করব। আর আমি যে তোমার সাথে থাকতে পারবো এটা আমার একটা আত্মবিশ্বাস আছে। আমরা যদি 1 বছরের জন্য একসাথে থাকি, অথবা 1 মাস, অথবা 1 দিন, আমি শুধু তোমার সাথে থাকতে চাই। ইতিয়ান, তুমি কি আমাকে এই সুযোগটা দিবে? তো তখন ইতিয়ান জুয়ের এই কথাগুলো শুনে একদম কান্না করে দিয়েছিল। তখন সে জুইকে কিস করে, আর কিস করার মাধ্যমে সে তাকে বোঝায় যে সেও তাকে পছন্দ করে। তো তখন তারা কিস করার পরে সেখানে থাকা আতশবাজিগুলো উপভোগ করছিল। দূর থেকে এত সুন্দর দৃশ্যটা লি আর জিজাই তারা দুজনে উপভোগ করছিল। অন্যদিকে আমরা হং আর হোয়াইজুকে দেখতে পাই, তারা দুইজন হোয়াই নদীর তীরে একসাথে সেই নৌকাতে কথা বলছিল, অর্থাৎ তারা আবারও সেই হোয়াই নদীর তীরে দেখা করছে। তো যাই হোক, অন্যদিকে আমরা চিংমুকে দেখতে পাই। চিংমু তার দাসীকে ঝাংয়ের বিষয়ে তথ্য নিতে বলেছিল। তখন তার দাসী ঝাংয়ের বিষয়ে জানায় যে ঝাং এখন ছদ্মবেশ ধারণ করে বিস্ট কিংডমে গিয়েছে। এই কথা শুনে চিংমু অনেক অবাক হয়। সে বলে যে সে এই একই মাসে প্রায় 3 বার বিস্ট কিংডমে গেল। তো এখন থেকে আমরা ঝাংয়ের গল্প দেখতে পাবো, অর্থাৎ এতক্ষণ তো ঝাংয়ের কোনো কাহিনী এখানে ছিল না, কিন্তু এখন থেকে আমরা ঝাংয়ের অনেকগুলো ঘটনা দেখতে পাবো। তো তখন চিংমু বলে যে আসলে এই বিস্ট কিংডমে কি এমন আছে যে সবাই সেখানে যাচ্ছে। আর এখানে হয়তো তোমরা এটা ভাবতেছো যে চিংমুর সাথে ঝাংয়ের কি সম্পর্ক। আসলে চিংমুর সাথে ঝাংয়ের কি সম্পর্ক এটা তো তোমরা কিছুক্ষণ পরেই জানতে পারবে। তখন চিংমু দাসী চিংমুকে বলে যে আচ্ছা মাস্টার, আপনি তো অনেক বছর ধরে এই মিস্টার ঝাংকে বারবার আপনার রুই প্যাভিলিয়নে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সে কখনোই আসেনি। এটাতে চিংমু বলে যে সে আগে এমনটা ছিল না। যখন আমরা সহপাঠী ছিলাম তখন সে অনেক ভালো ছিল, এমনকি সে একবার আমার জীবনও বাঁচিয়েছিল। তো চিংমু যখনই সে কথা বলে তখনই আমরা তার একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে আমাদের দেখানো হয় চিংমু তার কিছু সহপাঠীদের সাথে একটি জায়গায় যাচ্ছিল। তখন সেই সহপাঠীরা চিংমুকে একটি জায়গায় একা ফেলে সেখান থেকে চলে যায়। আর সেই জায়গাটা অনেক ভয়ানক ছিল, আর চারপাশে অনেক ডেমন ঘুরে বেড়াচ্ছিল। এটা দেখে তো চিংমু অনেক ভয় পেয়ে গিয়েছিল।
তো এক পর্যায়ে চিংমু যখন অনেক ভয়ে চিৎকার করছিল তখন সেখানে ঝাং চলে আসে। আসলে ঝাং শুরু থেকেই চিংমুর সহপাঠী ছিল। সে যখনই চিংমুর কাছে যায়, যখন চিংমু ভয়ে তার হাতে একটি কামড় মারে, তখন ঝাং তাকে বলে যে এটা আমি। তখন চিংমু এটা দেখে ঝাংকে জড়িয়ে ধরে। তখন ঝাং চিংমুকে সেখান থেকে বের করে আনে। তো আসলে সেই সময় থেকেই চিংমু ঝাংকে অনেক পছন্দ করত। সে অনেক আগে থেকে ঝাংকে ভালোবাসতো, কিন্তু আজ পর্যন্ত সে এটা ঝাংয়ের কাছে প্রকাশ করেনি। এমনকি ঝাংও তাকে এই বিষয়ে তেমন কিছু বলেনি। আর একটা বিষয়, এই সময় কিন্তু ঝাং কোনো সম্প্রদায়ের মাস্টারও ছিল না, এমনকি চিংমুও মার্কস গ্রুপের কোনো সদস্যও ছিল না। তো ঝাং যখন থেকে তার পরিবারের লিডার হয়েছে তখন থেকে সে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। তো বর্তমানে চিংমু এটাই তার দাসীকে বলছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা রেনফেংকে দেখতে পাই। সে জিওর সাথে কথা বলছিল। সে জিওকে এটা জানাচ্ছিল যে হোয়াইজু নাকি বৃষ্টি নামে মাতাল স্বপ্নের টাওয়ারে গিয়েছে গোধূলি কুয়াশা ফুল পেতে। তখন জিও রেনফেংকে বলে যে তাহলে এখন তোমার কাজ হলো যে দংফাংকে সেই গোধূলি ফুল পেতে বাধা দিতে হবে। তো তখন আমরা 20 বছর ভবিষ্যতে দেখতে পাই, অর্থাৎ 20 বছর ভবিষ্যতে যে জিও আর জিয়ালান আছে। তখন জিয়ালান জিওকে বলছিল যে তাহলে এই হং আর দংফাং হোয়াইজু তারা দুজনই বিস্ট কিংডমে যাত্রা শুরু করেছে। তো এখানে কিন্তু তোমাদের একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম যে জিয়ালানের কিন্তু নিজস্ব কোনো দেহ নেই। আর তোমাদের হয়তো এটা আমি বলেছি যে হোয়াইজুর মা হোয়াইজুকে এই জিয়ালানের দেহ হিসাবেই গড়ে তুলেছিল, অর্থাৎ হোয়াইজু জিয়ালানের দেহ হিসাবে কাজ করত। কিন্তু যেহেতু হোয়াইজু সেখান থেকে পালিয়ে এসেছে, যার জন্য জিয়ালান তো এখন কোনো দেহ খুঁজে পায়নি, অর্থাৎ তার তো নিজস্ব কোনো দেহ নেই, তার একটা দেহ গ্রহণ করতে হবে। আবার সে যেমন তেমন দেহ গ্রহণ করতে পারবে না, তার শুধুমাত্র হোয়াইজুর মতো ঐশ্বরিক দেহটাই লাগবে। তো যাই হোক, অন্যদিকে আমরা হোয়াইজু আর তার বোনকে দেখতে পাই। তারা দুইজনই বিস্ট কিংডমে চলে এসেছিল। আর এই বিস্ট কিংডমের একটা নিয়ম ছিল যে বিস্ট কিংডমে শুধুমাত্র রাক্ষসটাই ঘুরতে পারবে, অর্থাৎ হয় তোমাকে রাক্ষস হতে হবে, কিংবা তুমি যদি মানুষ হয়ে থাকো তাহলে তোমার সাথে কোন রাক্ষস থাকতে হবে। যদি তুমি শুধুমাত্র একা মানুষ হয়ে ঘুরো তাহলে তারা তোমাকে গ্রেপ্তার করে ফেলবে। আর যেহেতু হোয়াইজু আর তার বোন চিনল্যান তারা দুজনই মানুষ ছিল, যার জন্য বৃষ্টি নামের সৈন্যরা তাদেরকে ধরে ফেলে। কিন্তু তখন তাদের দুজনকে ছাড়াতে হং আর লি চলে আসে। তারা দুজন দুইটা রাক্ষসের রূপ ধারণ করেছিল এবং তাদেরকে সেখান থেকে বের করে আনে। তো যাই হোক, অন্যদিকে আমরা বিস্ট কিংডমের ন্যাশনাল প্রিসেপ্টরকে দেখতে পাই, যার নাম ছিল অনয়ন। তখন বিস্ট কিংডমের রাজা অনয়নকে দায়িত্ব দেয় যে সে যেন হংকে মেরে ফেলে। তো অন্যদিকে আমরা হংকে দেখতে পাই, সে যখন চিংমুর সাথে একটি রেস্টুরেন্টে কথা বলছিল তখন হঠাৎ করে তার উপরে একটি কালো কাপড় পরা লোক আক্রমণ করে দেয়। তখন সে তার সাথে লড়াই করে আর সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। তো তখন আমরা সেই কালো কাপড় পরা লোকটিকে দেখতে পাই, সে আসলে আর কেউ নয় বরং ঝাং ছিল। আর সেখানে আবার অনয়নও চলে আসে। আসলে এই অনয়ন ঝাংয়ের মা ছিল, আর অনয়নই ঝাংকে বাধ্য করছিল হংকে মারার জন্য। আসলে ঝাংয়ের মা অনেক খারাপ ছিল, যার জন্যই সে ঝাংকে এই কাজটা করতে বলে, আর ঝাংও বাধ্য হয়ে তার কথা শুনছিল। এই পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে চিংমু হং আর লিকে এনে দুইটা রক্তের বোতল দেয়। আর এই দুইটা বোতলে দুইটা আলাদা আলাদা ডেমনের রক্ত ছিল। একটাতে ছিল সাপের ডেমনের রক্ত, আর একটাতে ছিল কুকুর ডেমনের রক্ত। এই রক্ত যে পান করবে সেই ডেমনের রূপান্তর হবে। তখন চিংমু হং আর লিকে সেই রক্তের বোতল দিয়ে বলে যে তোমরা এটি যদি গ্রহণ করো তাহলে তোমরা আসল রাক্ষস হতে পারবে, আর তবে বিস্ট কিংডমে তোমাদের কেউ কিছু বলতে পারবে না। আর আরেকটা বিষয় এখানে যে তোমরা যদি এই ডেমনগুলোর রক্ত গ্রহণ করো তাহলে কিন্তু তোমাদের আচরণও তাদের মতোই হয়ে যাবে। তো যাই হোক, তখন হং আর লি কোনো কথা না ভেবে সেই দুইটা রক্ত অর্থাৎ দুই ডেমনের রক্ত গ্রহণ করে। তো লি গ্রহণ করে কুকুর ডেমনের রক্ত আর হং গ্রহণ করে সাপের ডেমনের রক্ত। তখন তারা দুজন সেটা গ্রহণ করার সাথে সাথে লি কুকুরে পরিণত হয়, বাট হংয়ের কোনো রূপ পরিবর্তন হয় না, কিন্তু সে সাপের ডেমন হয়ে যায়। তার কপালে সাপের একটি চিহ্ন চলে এসেছিল আর তার চুলগুলো সাদা হয়ে গিয়েছিল। আর এই স্নেক ডেমনের একটা সমস্যা ছিল, সেটা হলো যে তারা ঠান্ডাকে অনেক ভয় পেত, অর্থাৎ ঠান্ডাতে তারা অনেক দুর্বল হয়ে পড়তো। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্য দেখতে পাওয়া যে হং আর হোয়াইজু যখন একসাথে বসে থেকে কথা বলছিল তখন হোয়াইজু হংকে দেখায় যে তার ডিভাইন ফায়ারের ভিতরে এখনো সেই জিয়ালানের রাক্ষসী আভাটা আছেই, অর্থাৎ তার ভেতরকার সম্পূর্ণ ডেমনিক এনার্জি দূর করা হলেও কিছুটা এখনো তার ভেতরে ছিলই। তো যাই হোক, অন্যদিকে আমরা চিংমুকে দেখতে পাই, সে ঝাংয়ের পিছু করছিল। সে ঝাংয়ের পিছু করতে করতে সে দেখে যে ঝাং একটি রুমে ঢুকে পড়ে। তখন সে খেয়াল করে ঝাং অনিয়নের সাথে কথা বলছে। চিংমু এটা দেখে বুঝতে পারে যে ঝাং আসলে অনিয়নের সাথেই মিলেছিল, ঝাং আসলে অনিয়নেরই লোক। তখন অনিয়ন ঝাংকে বলছিল যে তুমি তো জানো যে তুমি দেখতে হুবহু ঝাং পরিবারের লিডারের মতোই,
আর সে মারা যাওয়ার পরে তুমি তার স্থান দখল করেছো। তো এই কথাগুলো শুনে চিংমু অনেক অবাক হয়ে যায় আর সে একদম কান্না করে ফেলে। তার মানে ঝাং পরিবারের যে লিডার ছিল, অর্থাৎ আসল যে ঝাং ছিল, সে আসলে এখন আর বেঁচেই নেই, বরং তার পরিবর্তেই এই ঝাং এখানে এসেছে। চিংমু এখানে এটা জানতে পারে যে ঝাং অনিয়নের ছেলে। তখন আমরা চিংমু আর ঝাংয়ের তাদের সেই স্কুল লাইফের অর্থাৎ পড়াশোনার লাইফের কিছু স্মৃতি দেখতে পাই। সেই সময় চিংমু ঝাংয়ের সাথে কথা বলার অনেক চেষ্টা করত। আসলে ঝাং সেই সময় অনেক নীরব এবং চুপচাপ থাকতো, সে কারোর সাথে বেশি কথা বলতো না। চিংমু যে বিষয়গুলো বুঝতো না, ঝাং তাকে সেগুলো বুঝিয়ে দিত। এভাবে একদিন ঝাং সেখান থেকে চলে যাচ্ছিল। চিংমু যখন তাকে জিজ্ঞাসা করে সে কোথায় যাচ্ছে, কিন্তু এটাতে ঝাং কোনো উত্তর দেয় না। তো এই স্মৃতিগুলো মনে করেই চিংমু অনেক মন খারাপ করে বসেছিল। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্য দেখতে পায় যে চিংমু সরাসরি ঝাংয়ের সাথেই দেখা করতে চলে আসে। সে যখন লুকে লুকে ঝাংকে দেখছিল তখন হঠাৎ করে ঝাং তাকে ধরে ফেলে। তখন ঝাং আর চিংমু একটি গুহার ভিতরে যায় আর তারা কথা বলতে থাকে। আর যেহেতু ঝাং পরিবারের আসল লিডারকে মেরে ফেলেছিল এবং সে তার জায়গা দখল করেছে, এমনকি সে হংকেও মারতে চায়, যার জন্য চিংমু সিদ্ধান্ত নিয়েছিল যে সে ঝাংকে আজ মেরে ফেলবে। তখন চিংমু তার পায়ে আঘাত পাওয়ার অভিনয় করে, যেটাতে ঝাং সেটা দেখতে গেলে সে তার পিঠে একটি তাবিজ বসিয়ে দেয়। এটা এমন একটা তাবিজ ছিল যেটার মাধ্যমে চিংমু তাকে যে প্রশ্নগুলো করবে ঝাং একদম সঠিক উত্তর দিবে। তো যখন চিংমু আস্তে আস্তে তাকে প্রশ্ন করা শুরু করে, সে তার আসল নাম জানতে চায়। তার আসল নাম ছিল রান। তখন চিংমু ঝাংকে আরো একবার প্রশ্ন করে যে সেই কি আসল ঝাংকে মেরে ফেলেছিল আর সেই কি ঝাং পরিবারকে প্রতারণা করেছে। এটাতে ঝাং বলে যে হ্যাঁ। এই কথা শুনে চিংমু অনেক রেগে যায় আর সে তার গলায় ছুরি ধরে তাকে বলে যে আমি তোমাকে এখনই মেরে ফেলবো। এটাতে ঝাং বলে যে তুমি আমাকে মেরে ফেলো, আমি ইতিমধ্যে অনেক ক্লান্ত। এই কথা শুনে চিংমু থেমে যায়। তখন ঝাং বলে যে চিংমু, আমি দুঃখিত, আমি তোমাকে আর বাড়ি ফিরে নিয়ে যেতে পারবো না। এই কথা শুনে চিংমু তার হাতের কাপড় উঠিয়ে দেখে যে তার হাতে সেই কামড়ের দাগ, অর্থাৎ চিংমু যখন তার সাথে সহপাঠী ছিল তখন সেই অন্ধকার রাতে তার হাতে কামড় মেরেছিল আর এটা সেই চিহ্নই ছিল। তার মানে এটা দেখে সে বুঝতে পারে যে অর্থাৎ তখন থেকেই এই ঝাংই তার সাথে ছিল। তো তখন ঝাং চিংমুকে তার আর ঝাং পরিবারের মাস্টারের গল্প শোনাতে থাকে। তখন আমরা দেখতে পাই যে ঝাং আর ঝাং নিয়ান পরিবারের যে লিডার ছিল তারা দুজন দেখতে একই রকম ছিল। আর ঝাং এখানে ঝাং পরিবারের লিডারের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করত। কিন্তু একটা সময় ঝাং পরিবারের লিডার অনেক অসুস্থ হয়ে পড়ে, যেটাতে সে ঝাংকে তার সকল দায়িত্ব দিয়ে দেয়। আসলে এখানে ঝাং পরিবারের লিডারের বাঁচার কোনো ইচ্ছাই ছিল না, যার জন্য সে মরার আগে ঝাংকে তার সকল দায়িত্ব দেয় আর তাকে বলে যে সে যেন তার হয়ে তার পরিবারটা দেখে রাখে। ঝাং এখানে তার দায়িত্ব নিতে চাচ্ছিল না, কারণ ঝাং এখানে তার মাস্টারকে অনেক ভালোবাসতো। কিন্তু যেহেতু তার মাস্টারই তাকে এই দায়িত্ব দিয়েছে, যার জন্য সে সেটা মানা করতে পারে না। আর ঝাং পরিবারের মাস্টারই ঝাংকে সেই ঝাং তলোয়ারটা দিয়েছিল, যেটা কিনা তার কাছে এখন বর্তমানে আছে। এরপরে একদিন ঝাং পরিবারের মাস্টারকে কিছু সন্ন্যাসী জ্যান্ত কবর দিচ্ছিল। আসলে এটা তার নিজেরই সিদ্ধান্ত ছিল। তখন সেখানে ঝাং এসে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু ঝাং পরিবারের লিডার তাকে মানা করে, যেটাতে ঝাং আর কিছু করতে পারে না। তবে সে অনেক কান্না করছিল। তখন সে সেখান থেকে চলে আসে। আসলে সে যে তাকে বাঁচায়নি এই কারণেই তো সে মারা যায়, যার জন্য তখন থেকে ঝাং মনে করতো যে তার কারণেই তার মাস্টার মারা গিয়েছে। তো তখন বর্তমানে চিংমু ঝাংকে বলে যে তাহলে তোমার মাস্টারই আমার যত্ন নেওয়ার কথা বলেছিল। এটাতে ঝাং বলে যে হ্যাঁ। তখন চিংমু বলে যে তাহলে তুমি কেন এতদিন আমার কোনো খোঁজ খবর নাওনি, মানে তুমি তাকে উপেক্ষা করতে পারবে না তাই? এটাতে ঝাং বলে যে হ্যাঁ। তখন চিংমু বলে যে তাহলে তুমি কি আমাকে পছন্দ করো? এটাতে ঝাং কোনো উত্তর দেয় না। তখন সে অসুস্থ হয়ে পড়ে। আসলে এটা ঝাংয়ের পায়ের আঘাতের কারণে হচ্ছিল, কারণ সে যে এর আগে হংকে আঘাত করতে গিয়ে সে নিজে আহত হয়েছিল, এটার কারণে সে এখন অসুস্থ হয়ে পড়েছে। তখন চিংমু এটা খেয়াল করে আর সে তার চিকিৎসা করে। তখন সুস্থ হওয়ার পর ঝাং বলে যে আমি পছন্দ করি। এটাতে চিংমু বলে যে তুমি কি পছন্দ করো? তখন ঝাং বলে যে আমি চিংমুকে পছন্দ করি। এই কথা শুনে চিংমু অনেক খুশি হয়ে যায়। আসলে সর্বোপরি সে শুরু থেকে যাকে ভালোবাসতো সে তো এই ঝাংই ছিল। তখন চিংমু ঝাংকে জিজ্ঞাসা করে যে তাহলে চিংমু আর ঝাং কি চিরকাল একসাথে থাকতে পারে? এটাতে ঝাং বলে যে না। তখন এই কথা শুনে চিংমুর মন খারাপ হয়ে যায়। সে বলে যে কেন? তুমি তো এখনই বললে তুমি আমাকে পছন্দ করো, তাহলে আমরা একসাথে থাকতে পারবো না কেন? তখন এটাতে চিংমু কিছুটা দুষ্টুমি করে বলে যে তুমি এখন একটা স্বপ্নে আছো আর এই স্বপ্নে তুমি চিংমুকে কিস করবে। এই কথা শুনে ঝাং তার দিকে তাকায় আর তাকে কিস করতে যায়, কিন্তু চিংমু তার হাত দিয়ে তাকে ধরে ফেলে, কিন্তু ঝাং তার হাত সরিয়ে তাকে কিস করে। এটাতে সে একদম অবাক হয়ে যায়, কারণ সে ভেবেছিল যে ঝাং এটা করবে না।
যাই হোক, এর পরবর্তী দিন চিংমু অনেক সকাল সকাল সেখান থেকে চলে যায় আর ঝাং সেখানেই বসেছিল। তখন ঝাংয়ের জ্ঞান ফেলে তার গতকাল রাতে ঘটা সকল ঘটনাই মনে পড়ে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় ঝাং তার মায়ের সাথে আবারও দেখা করে। তখন অনিয়ন তাকে হংকে আবারও হত্যা করার কথা বলে, আর এইবার সে বলে যে সে তার মায়ের খাতিরে অন্তত আর একটা বার তাকে হত্যা করার চেষ্টা করুক, তারপরে সে দেখার কিছু বলবে না। এই কথা বলে সে তাকে কিছু খাবার খেতে দেয়। তখন ঝাং তার খাবার খেয়ে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, এরপরের দৃশ্যে আমরা হংকে দেখতে পাই। হং আর হুয়াইঝু তার সে হত্যাকারীর বাড়ি খুঁজে ফেলেছিল, আসলে এটা ঝাংয়েরই বাড়ি ছিল। তখন হং ঝাংয়ের সাথে দেখা করে আর সে তাকে আঘাত করতে যাবে, তখন সেখানে চিংমু চলে আসে। চিংমু এসে তখন হংকে সকল ঘটনা খুলে বলে। তো তখন হং বুঝতে পারে যে আসলে ঝাং তাকে নিজে থেকে মারতে চাচ্ছিল না, বরং সে তার মায়ের প্রভাবে অর্থাৎ তার মায়ের কারণে সে বাধ্য হচ্ছিল তাকে হত্যা করার জন্য। তখন তারা ঝাংকে তার মায়ের হাত থেকে বের করার জন্য একটি প্ল্যান বানায়। তখন হং ঝাংয়ের কাছে আসে আর তার সাথে কথা বলে। সে তার সাথে কথা বলার পরে তারা দুজন একে অন্যের সকল ভুল বোঝাবুঝিটা ঠিক করে নেয় আর হং ঝাংয়ের কাছ থেকে একটি সাহায্য চায়। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে ঝাং যখন গুহায় বসেছিল তখন সেখানে চিংমু আসে। চিংমু যখন তার সাথে কথা বলছিল তখন হঠাৎ করে ঝাংয়ের ভিতরে ডার্ক পাওয়ার চলে আসতে থাকে। এটা দেখে চিংমু বুঝতে পারে যে এটা আসলে একটা পাখি ডেমনের বিষ। তখন চিংমু আর কোনো উপায় না পেয়ে সে তার ম্যাজিকের মাধ্যমে ঝাংয়ের ভিতর থেকে সেই বিষটা তার নিজের শরীরে নিয়ে নেয়, যেটাতে ঝাং সুস্থ হয়ে যায়। আসলে অনিয়ন যখন তাকে সেই খাবারগুলো দিয়েছিল তখন সেই খাবারের মধ্যে সে এই বিষটা মিশিয়ে দিয়েছিল। আসলে ঝাংয়ের মা সেই ডেমনের বিষের মাধ্যমে ঝাংকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিল, অর্থাৎ সে ঝাংকে নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, যার জন্য সে এই কাজটা করেছে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে হং আর হুয়াইঝু চলে আসে মা তার স্বপ্নের টাওয়ারে, যেখানে কিনা সেই গোধূলি ফুল আছে। তখন তারা সেই টাওয়ারের ভিতরে প্রবেশ করে। তারা সেখানে প্রবেশ করার পরেই তারা তাদের সামনে সেই গোধূলি ফুল দেখতে পায়। তো এই গোধূলি ফুলটা আবার কথা বলতে পারতো। তো হুয়াইঝু আর হং যখনই সেই গোধূলি ফুলটি পায় তখন সেই গোধূলি ফুল একটি ম্যাজিক করে হংকে মূর্তি বানিয়ে দেয়। আর সে বলে যে তোমার এই পাশের মানুষটা অনেক মানুষকে হত্যা করেছে, যার জন্য সে অনেক খারাপ। তখন এতে হুয়াইঝু সেই গোধূলি ফুলটি হংয়ের ভিতরে দিয়ে দেয়। আসলে হংকে মূর্তি বানিয়ে দেওয়ার মাধ্যমে হং তার ছোটবেলার স্মৃতিতে চলে গিয়েছিল। যদি সে তার ছোটবেলার স্মৃতির সাথে লড়াই করে আবারও ফেরত আসতে পারে তাহলে সে জীবিত থাকবে, আর তা না হলে সে মারা যাবে। তখন আমরা হংয়ের ছোটবেলার স্মৃতি দেখতে পাই, সেখানে সে অনেকগুলো মানুষকে হত্যা করছিল। তখন হুয়াইঝু তার স্মৃতির মধ্যে আসে আর সে তাকে বোঝাতে থাকে যে তুমি একটা ভ্রমের মধ্যে আছো, তুমি এখানে আর কিছুই করো না। তখন হংও থেমে যায়। এটাতে হং আবারও জীবিত হয়ে যায় আর হুয়াইঝুও বাস্তবে ফিরে আসে। তো তখন গোধূলি ফুল হুয়াইঝুকে তার মায়ের কিছু রেখে যাওয়া স্মৃতি দেখায়। হুয়াইঝুর মা এই বিস্ট কিংডমে জন্মগ্রহণ করেছিল। একদিন সে বিস্ট কিংডমে সেই অন্ধকার কূপে এসেছিল যেখানে কিনা জিউকে সিল করা হয়েছিল। তখন সেখানে সেই ব্ল্যাক ফক্স এসেছিল আর সে হুয়াইঝুর মাকে বলেছিল যে তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে আমার জন্য কাজ করো। তুমি ডিভাইন ফায়ার ভিলাতে যাবে আর সেখানে একজনের সাথে সম্পর্ক করে একটি কন্যা সন্তান জন্ম দিবে, যে কিনা আমার পাত্র হওয়ার যোগ্য হবে, অর্থাৎ আমি তার দেহ গ্রহণ করতে পারবো। তো তখন হুয়াইঝুর মা তার কথা শুনে ডিভাইন ফায়ার ভিলাতে গিয়েছিল আর হুয়াইঝুর বাবাকে বিয়ে করেছিল। কিন্তু হুয়াইঝুর মা তার জন্য একটা ব্যাকআপ প্ল্যান রেখে গিয়েছিল। হুয়াইঝু এই গোধূলি ফুলটা যদি শুষে নেয় তাহলে সে ব্ল্যাক ফক্সকে কিছুটা দমন করতে পারবে। তো তখন এই কথা শুনে হুয়াইঝু সেই গোধূলি ফুলটি তার ভিতরে শুষে নেয়। এরপরে তারা যখন টাওয়ার থেকে বের হয় তখন তাদের সবাইকে বিস্ট কিংডমের রাজা আর অনিয়ন সৈন্যদের নিয়ে ঘিরে ফেলে। তখন অনিয়ন বলে যে তোমরা কি মনে করো তোমরা এখান থেকে পালাতে পারবে? তখন সেখানে ঝাং চলে আসে। ঝাংকে দেখে অনিয়ন অনেক অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে যে সে এখানে কিভাবে এলো আর সে হংকে কেন সাহায্য করছে। তখন আমাদের সেই ফ্ল্যাশব্যাকটি দেখানো হয়, অর্থাৎ যখন হং ঝাংকে বলেছিল যে সে তার একটি সাহায্য চায়। আসলে হং জানতো যে সে এখানে আসলে তারা বিপদে পড়তে পারে, যার জন্য সে ঝাংয়ের কাছ থেকে এই সাহায্যটি চেয়েছিল। অন্যদিকে আমরা রেনফিংকে দেখতে পাই। সে সেই ম্যাজিক্যাল লটাসটি একদম ঠিক করে ফেলেছিল। তখন সে সেই লটাসটা একটি মরুভূমির ভিতরে আনে আর সেখানে সেই লটাসটি রাখে। তখন সেই ম্যাজিক্যাল লটাসের মাধ্যমে জিউ আবারও বর্তমানে ফিরে আসে। সে রেনফেংকে এসে বলে যে আমি এখনো অনেক দুর্বল, কিন্তু তুমি এটা ভেবো না যে আমি তোমাকে হত্যা করতে পারবো না। তোমাকে হত্যা করা একটি পিঁপড়া পিষে ফেলার মতোই। এটাতে রেনফেং বলে যে আমি আপনার অনেক বিশ্বস্ত, যার জন্য আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করবো না। তো যাই হোক, অন্যদিকে আমরা ঝাং আর চিমুকে দেখতে পাই। তারা দুইজন এখন এক হয়ে গিয়েছিল, অর্থাৎ ঝাং চিমুকে মেনে নিয়েছিল আর চিমুও ঝাংকে মেনে নিয়েছিল। তো এখন থেকে তারা দুজন একসাথে থাকবে। এক হওয়ার পরে চিংমু ঝাংকে বলে যে তাহলে তুমি এখন কি আমাকে কিস করতে পারো? এই কথা বলে চিংমু তার মুখ এগিয়ে দেয়, কিন্তু এটাতেও ঝাং সাহস পাচ্ছিল না, যেটাতে চিংমু নিজে থেকে গিয়ে ঝাংকে কিস করে। তো তখন ঝাংও তাকে কিস করতে থাকে।
তো যাই হোক, অন্যদিকে আমরা জিউকে দেখতে পাই। জিউ বসে বসে তার কিছু ফ্ল্যাশব্যাক মনে করছিল। আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে জিউকে যখন বিস্ট কিংডমে সে লিডাররা তাকে ধরে ফেলেছিল, তখন জিয়াল্যান জিউকে বাঁচাতে সেখানে এসেছিল। কিন্তু জিয়াল্যান জিউকে বাঁচাতে আসলেও সে জিউকে বাঁচাতে পারে না, বরং সে তার জীবন হারায়। বিস্ট কিংডমের লিডাররা তাকে মেরে ফেলে, আর তখন থেকে জিয়াল্যানের আত্মা সেখানে ঘুরে বেড়াচ্ছে, আর তারপর থেকে সে সেই ব্ল্যাক ফক্সে পরিণত হয়। তো বিস্ট কিংডমের লিডাররা যখন জিয়াল্যানকে মেরে ফেলে, তখন তার আত্মা জিউয়ের কাছে আসে আর তাকে কিস করার মাধ্যমে শেষ বিদায় জানায়। এটাতে জিউ অনেক কান্না করছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। তো যাই হোক, এই পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে হংরা আবারও তাদের সেই মাস্ক গ্রুপে ফিরে আসে, অর্থাৎ তারা বিস্ট কিংডম থেকে চলে আসে। বিস্ট কিংডম থেকে আসার পর থেকে হং হোয়াইজু দেওয়া সেই মাস্কটি পরছিল, যেটা কিনা অন্যরাও লক্ষ্য করে। তো তারা যখন মাস্ক গ্রুপে ফিরে আসে, তখন সেখানে ঝাংও আসে। ঝাংও এখন থেকে তাদের মাস্ক গ্রুপের সদস্য হিসাবে যোগ দিল। আসলে যেহেতু চিংমু মাস্ক গ্রুপের সদস্য, যার জন্য ঝাংও মাস্ক গ্রুপের সদস্য হলো। তখন হং ঝাংকে একটি মাস্ক দেয়, তখন ঝাং সেই মাস্কটি পরে ফেলে, আর এই মাস্ক পরার সাথে সাথে সে মাস্ক গ্রুপের একজন সদস্য হয়ে যায়। তো এরপরের দৃশ্যে দেখতে পাই মাস্ক গ্রুপের সকল সদস্যরাই নিজ নিজ প্র্যাকটিস করছিল, যেটাতে তারা যেন ব্ল্যাক ফক্সকে হারাতে পারে। আসলে তারা সবাই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা তাদের শক্তি বৃদ্ধি করার পরে সীমানার বাইরে যাবে আর সেই ব্ল্যাক ফক্সের সাথে লড়াই করবে। যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই হং আর হোয়াইজু চলে আসে তুষান রাজ্যে। তুষানে এসে তারা তুষানের উপপ্রধানের সাথে কথা বলে। তারা তাকে জানায় যে তাদের যে দুঃখের গাছটা আছে সেটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, কারণ তার পেছনে সেই কালো শিয়াল আছে। আর এই দুঃখের গাছটি জন্ম হচ্ছে ঘৃণা থেকে। সেই ব্ল্যাক ফক্সও শুধু ঘৃণা শোষণ করে, আর যদি এটা এভাবে চলতে থাকে তাহলে অনন্ত রাত অবশ্যই নেমে আসবে। তো তখন এটাতে তুষানের উপপ্রধানও তাদেরকে সাহায্য করার জন্য রাজি হয়। তো যাই হোক, অন্যদিকে আমরা জিউকে দেখতে পাই। জিউ যখন মেডিটেশন করছিল, তখন কেউ এসে তাকে একটি চিঠি দিয়ে যায়। সে যেন রেনফেং এর সাথে দেখা করে। তখন জিউ তার সাথে দেখা করতে চলে যায়। আর এই সময় কিন্তু জিউ অনেক দুর্বল ছিল। জিউ যখন সেখানে আসে, তখন সে তার সামনে রাক্ষস কোর দিয়ে সেই তরবারি তৈরি করার চুল্লিটি দেখতে পায়। এটা দেখে সে অনেক রেগে যায়। সে রেনফেনকে বলে যে তুমি কি নিজের মৃত্যু খুঁজছো নাকি? তখন রেনফেন বলে যে আচ্ছা জিউ লর্ড, তোমার এই সেলেস্টিয়াল ডেমন কোর দিয়ে কোন ধরনের তলোয়ার তৈরি করা যেতে পারে? এই কথা শুনে জিউ অনেক রেগে যায় আর সে তাকে একটা আঘাত করে। কিন্তু তখন জিউ আঘাত করার পরে অনেক অসুস্থ হয়ে পড়ে, কারণ সে এই সময় অনেক দুর্বল ছিল। আর তোমরা তো জানো যে সে দুর্বল হলে তার তো মানুষের তাজা রক্ত লাগতো, কিন্তু যেহেতু সে এটা পায়নি, যার জন্য সে অনেক দুর্বল ছিল। তখন রেনফেং তার কাছ থেকে ড্রাগনের রক্ত বের করে আর সেটা তার ফায়ারের ভিতরে মিশিয়ে দেয়। তখন সে ড্রাগনের রক্ত দিয়ে জিউয়ের উপর আক্রমণ করে, যেটাতে জিউ আর প্রতিরক্ষা করতে পারে না আর সে আহত হয়ে যায়। তখন জিউয়ের কাছ থেকে সেই কাঠের শিয়ালটি পড়ে যায়, যেটা কিনা সে জিয়াল্যানকে গিফট করেছিল। তখন জিউ সেই কাঠের শিয়ালটি নিতে যাবে, তখনই রেনফেং বলে যে আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি কিভাবে জানলাম যে তুমি ড্রাগনের রক্তকে ভয় পাও? এই কথা বলে রেনফেং সেই কাঠের শিয়ালটি তুলে নেয়। অর্থাৎ সে বুঝতে চাচ্ছিল যে সেই ব্ল্যাক ফক্সটি অর্থাৎ জিয়াল্যানই তাকে এটা জানিয়েছে। এটা দেখে জিউ বলে যে এটা তো অসম্ভব। তখন সেখানে ব্ল্যাক ফক্সটি বের হয়ে আসে আর সে জিউকে বলে যে লর্ড জিউ, আমি জানি যে তুমি জিয়াল্যানকে অনেক পছন্দ করো, এমনকি তাকে অনেক মিস করতেছো, যার জন্য আমি তোমাকে শেষবারের মতো তাকে দেখতে দিব। তখন সেই ব্ল্যাক ফক্সটি জিয়াল্যানে রূপান্তর হয় আর জিউয়ের কাছে আসে। সে যখন জিউয়ের কাছে আসে, তখন জিউ বলে যে তাহলে তুমি আমার ডেমনিক কোর দিয়ে সেই ডেমন সোয়ার্ড তৈরি করতে চাচ্ছিলে? তখন জিয়াল্যান বলে যে হ্যাঁ, মনে হচ্ছে তোমার সেই ভাঙ্গা মেরুদণ্ড ঠিক হতে অনেক সময় লাগবে, আর তোমার রাক্ষসী শক্তি মনে হচ্ছে ক্ষতিপ্রাপ্ত, যার জন্য তুমি এখন একটা অকেজো। তখন জিউ বলে যে তুমি আসল জিয়াল্যান নও। এটাতে সেই ব্ল্যাক ফক্সটি বলে যে আসলে জিয়াল্যান ইতিমধ্যেই মারা গিয়েছে। তার মৃত্যুর পর যে অসীম ঘৃণা ছিল, সেখান থেকে আমি জন্মগ্রহণ করেছি, আমি নতুন কেউ। তো এতদিন ধরে যে জিউ যে জিয়াল্যানের জন্য এত কিছু করছিল, এতগুলো মানুষকে মারছিল, আসলে সবই বৃথা ছিল, কারণ জিয়াল্যান অনেক আগেই মারা গিয়েছিল। অর্থাৎ জিয়াল্যান মারা যাওয়ার পরেই এই কালো শিয়ালটি অর্থাৎ এই ব্ল্যাক ফক্সটির জন্ম হয়েছিল। তখন এটাতে জিউ অনেক কষ্ট পায় আর সে ব্ল্যাক ফক্সকে বলে যে তুমি ঠিক কি করতে চাও? এটাতে ব্ল্যাক ফক্স বলে যে আমি চাই পুরো পৃথিবী আমার সাথেই মরুক, আমি চাই এই পৃথিবীর প্রতিটি ভালোবাসায় চিরতরে অদৃশ্য হয়ে যাক। তো তখন ব্ল্যাক ফক্সটি সেখান থেকে চলে যায়। সে চলে গেলে রেনফেং জিউয়ের কাছ থেকে তার ডেমনিক কোরটি বের করার চেষ্টা করছিল, কিন্তু সে পারে না। তখন জিউ বলে যে তুমি কি মনে করো যে এত সহজে তুমি আমার ডেমনিক কোর বের করতে পারবে? এই কথা বলে সে রেনফেং এর শক্তি শোষণ করতে থাকে, কিন্তু তখন সেখানে হং চলে আসে।
হং এসে দেখে যে জিউ তার চারপাশে থাকা সকল সৈন্যদের শক্তি শোষণ করে ফেলেছিল। তখন আবার জিউ হংকে একটি ইলুশনের মধ্যে নিয়ে যায় আর সে তাকে বলতে থাকে যে তোমার জন্য আমার জিয়ালান আজ ফিরে আসতে পারেনি, আর যেহেতু আমার সময়ও প্রায় শেষের দিকে, তাহলে চলো আমরা একসাথেই ধ্বংস হই। এই কথা বলে যখন জিউ তার উপর আক্রমণ করে তখনই হং তার সেই ওয়ানচন তলোয়ারটি বের করে আর সেটি দিয়ে সে তার ইলুশনটি ভেঙে ফেলে। ইলুশন থেকে বের হওয়ার পরে সেখানে হোয়াইজুও চলে আসে। তখন হং জিউকে বলে যে তোমার ডেমনিক এনার্জি শোষণ করা হয়েছে, এমনকি তুমি আমার ওয়ানচন তলোয়ারি দিয়ে আঘাতও পেয়েছো, যার জন্য তুমি আর এখন অমর নও। তো এখন জিউ আস্তে আস্তে মারা যাবে। তখন জিউ মারা যাওয়ার আগে হংকে বলে যে যদি তোমার এই অতুলনীয় তরবারিটি আমাকে হত্যা করতে পারে তাহলে এটি অবশ্যই ব্ল্যাক ফক্সকেও মেরে ফেলতে পারবে। এটা অনেক ভালো, আমার জন্য অন্তত ওকে মেরে ফেলো আর জিয়ালানকে মুক্ত করে দাও। এই কথা বলে জিউ সেই কাঠের শিয়ালটি হাতে নেয় আর জিয়ালানের স্মৃতিগুলো মনে করতে থাকে। আর এই কথাগুলো মনে করতে করতে সে আস্তে আস্তে উধাও হয়ে যায়। তো এখন পর্যন্ত হং আর হোয়াইজুর প্রায় সকল শত্রুরাই মারা গেল। এখন শুধুমাত্র বেঁচে আছে সেই ব্ল্যাক ফক্সটি। তাকে মারলেই সব খতম, কিন্তু তাকে মারতে পারবে কিনা তা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। তো যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে হং আর হোয়াইজু একসাথে বসেছিল। রাতের বেলা তারা দুজন বসে থেকে আকাশের সুন্দর তারাগুলো দেখছিল। তখন হোয়াইজু হংকে বলে যে দেখো আজ রাতের চাঁদটা কত সুন্দর লাগছে। এটাতে হং বলে যে আমার কাছে তো আজ রাতের চাঁদ তো তুমি, আমি তো তোমার দিকেই তাকিয়ে থাকতে চাই। এই কথা বলে হং হোয়াইজুর গালে টাচ করে। তখন হোয়াইজু বলে যে তুমি দলের নেতা, তবুও তুমি একাই সেই সীমানার বাইরে গিয়ে লড়াই করার কথা ভাবছো? তুমি কি একাই হিরো হওয়ার চেষ্টা করছো নাকি? তখন হং বলে যে আসলে তোমার চোখে না কিছুই ফাঁকি দিতে পারি না। আসলে হং সিদ্ধান্ত নিয়েছিল যে সে একাই সেই ব্ল্যাক ফক্সের সাথে লড়াই করতে যাবে, কারণ সে জানে যে সে যদি তার সাথে অন্য কাউকে নেয় তাহলে তারাও মারা যেতে পারে। তখন হোয়াইজু বলে যে যেহেতু তুমি একা সীমানা লঙ্ঘন করতে যাচ্ছ তাহলে কিন্তু তোমার অবশ্যই যত্ন নিতে হবে এবং অবশ্যই ফিরে আসতে হবে। তখন এটাতে হংও রাজি হয়। যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে হং সীমানার কাছে চলে এসেছিল, অর্থাৎ যেই সীমান্তের পেছনেই ছিল সেই ব্ল্যাক ফক্স। হং যখন একা সেখানে আসে তখন সেখানে তার মার্কস গ্রুপের সকল সদস্যরাই চলে আসে, অর্থাৎ ইতিয়ান, জুই, লি, জিজাই, চিংমু আর ঝাং, তারা সবাই চলে এসেছিল। তখন তারা এসে হংকে বলে যে তুমি কি মনে করেছিলে যে তুমি একা এখানে চলে আসতে পারবে? তুমি তো আমাদের পানিতে ড্রিঙ্কস মিশিয়ে দিয়েছিলে, কিন্তু আমরা এটা বুঝতে পেরেছিলাম আর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরাও তোমার সাথে একসাথেই লড়াই করব। তো কি আর করার, যেহেতু তারা সবাই চলে এসেছে যার জন্য হং তো তাদের এখন আর ফিটে দিতে পারবে না। তো তখন তারা সবাই মিলে সেই সীমান্তের বাহিরে চলে যায়। আর একটা বিষয়, এদের সাথে কিন্তু হোয়াইজু এসেছিল না, হং হোয়াইজুকে তুষার রাজ্যে রেখে এসেছিল। তো তারা যখন সীমান্তের এই পাশে আসে তখন তারা তাদের সামনে সেই কালো গাছটি দেখতে পায়, অর্থাৎ সেই দুঃখের গাছটি, যেটা কিনা সেই ব্ল্যাক ফক্সের গাছ ছিল। হং যখন সেখানে আসে তখন সে তার সামনে তার বাবাকে দেখতে পায়। তার বাবা ইতিমধ্যেই মারা গিয়েছিল। তো আসলে হং তো মাঝে মধ্যেই এই কালো গাছটির স্বপ্ন দেখতো, আর এই স্বপ্নের মধ্যে তার বাবাও তো আসতো। আসলে তার বাবা এই সীমান্ত অতিক্রম করেছিল এবং ব্ল্যাক ফক্সের সাথে লড়াই করেছিল, কিন্তু সেই লড়াইটা জিততে পারেনি, যার জন্য সে তো আর হংয়ের কাছে ফিরেও যেতে পারেনি। তখন হং তার বাবার কাছে আসে। সে যখন তার বাবার কাছে আসে তখন তার বাবা উধাও হয়ে যায়। তখন হং সেখানে সেই আসল ওয়ানচুয়ান তলোয়ারি দেখতে পায়। তখন হং সেই আসল ওয়ানচুয়ান তলোয়ারটি তুলে নেয়। হং যখনই সোয়ারটি তুলে নেয় তখনই সেখানে সেই ব্ল্যাক ফক্স চলে আসে। তখন তারা সবাই মিলে একটি গঠন তৈরি করে যেটার মাধ্যমে যেন তারা তার আক্রমণ থেকে বাঁচতে পারে। কিন্তু ব্ল্যাক ফক্সের শক্তি এত পরিমাণেই বেশি ছিল যার জন্য তারা তো টিকতেই পারছিল না। এক পর্যায়ে ব্ল্যাক ফক্স ইতিয়ানকে কবজা করে ফেলে, অর্থাৎ সে তাকে কন্ট্রোল করছিল। তখন ব্ল্যাক ফক্স তাদের সেই গঠনটি ভেঙে ফেলে। তখন হং সেই ব্ল্যাক ফক্সের সাথে লড়াই করতে থাকে। এই লড়াইয়ে সে অনেক আহত হয়ে পড়ে। তখন আমরা দেখতে পাই যে এই ব্ল্যাক ফক্সটি প্রায় সবাইকে কন্ট্রোল করে ফেলছিল। সে এক এক করে সবার চেতনায় প্রবেশ করে আর তাদের মনের ভিতরে গিয়ে সে তাদেরকে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ করছিল, অর্থাৎ সে তাদেরকে তার সাথে যোগ দেওয়ার কথা বলছিল। যেহেতু ব্ল্যাক ফক্সটির মেন শক্তিটাই হচ্ছে ঘৃণা, যার জন্য সে সবার ভিতরেই এটাই চেষ্টা করছিল যে তাদের ভিতরকার সকল ঘৃণা যেন বের হয়ে আসে আর সে সেইটা কাজে লাগিয়ে তাদের উপরে আক্রমণ করবে। যার যে দুর্বলতা আছে ব্ল্যাক ফক্সটি তাদের সেই দুর্বলতা দেখেই তাদের ভিতরে সেই ঘৃণা
মায়াটা তৈরি করার চেষ্টা করছিল। এক পর্যায়ে ব্ল্যাক ফক্স ঝাংকে একদম কন্ট্রোল করে ফেলে, কারণ ঝাংয়ের ভিতরে তার মাস্টারের জন্য নিজের প্রতি অনেক ঘৃণা ছিল। আর এটারই সুযোগ নিয়ে ব্ল্যাক ফক্স তাকেও কন্ট্রোল করে ফেলে, কিন্তু তাকে কন্ট্রোল করা কিছুক্ষণের মধ্যে ঝাং আবার নিজের কন্ট্রোল ফিরিয়ে আনে। ঝাং তো ব্ল্যাক ফক্সের কন্ট্রোল থেকে বেরিয়ে আসতে পারলো, কিন্তু আমরা চিংমুকে দেখতে পাই চিংমু আর ব্ল্যাক ফক্সের কন্ট্রোল থেকে বের হয়ে আসতে পারেনি। তখন ব্ল্যাক ফক্স ঝাংকে মারার জন্য চিংমুকে তার কাছে নিয়ে আসে। চিংমু সম্পূর্ণরূপে ব্ল্যাক ফক্সের কন্ট্রোলে ছিল। তখন চিংমু এসে ঝাংয়ের উপর আক্রমণ করে, কিন্তু ঝাং তো আর চিংমুকে আঘাত করবে না, যার জন্য সে নিজে অনেক আহত হচ্ছিল। আর ফাইটের এক পর্যায়ে চিংমু ঝাংয়ের নিজের তলোয়ার দিয়ে তার একদম বুকের ভিতরে ঢুকিয়ে দেয়। তখন ঝাংয়ের মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, আর সে কান্না করতে করতে নিচে বসে পড়ে। তখন ঝাং চিংমুর সাথে কাটানো সকল স্মৃতিগুলো মনে করছিল, আর সে তার মাস্কটাও খুলে ফেলে। তখন ঝাং চিংমুর মুখে হাত দিয়ে বলে যে, চিংমু ভয় পেও না, আমি আছি, তুমি ভয় পেও না। এই কথা বলে ঝাং চিংমুর কপালের সাথে তার কপাল ঠেকায়, আর তাকে তার সেই স্মৃতিগুলো মনে করাতে থাকে যখন চিংমু ভয় পাচ্ছিল আর ঝাং তার সাথে ছিল। চিংমুকে এগুলো মনে করার সাথে সাথেই তাদের সেই মায়াটা কেটে যায়, আর চিংমু তার কন্ট্রোলে চলে আসে। কিন্তু চিংমুর কন্ট্রোলে আসতে তো অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ সে তো ইতিমধ্যেই ঝাংকে মেরেই ফেলেছে। অর্থাৎ সে তো ঝাংয়ের বুকের ভিতরে তলোয়ার চালিয়ে দিয়েছে। ঝাং তো আর বেঁচে থাকতে পারবে না। তখন চিংমুর নিজের কন্ট্রোল আসার সাথে সাথেই সে ঝাংকে দেখে কান্না করতে শুরু করে। তখন ঝাং বলে যে, আমি তোমাকে দোষ দিচ্ছি না, সত্যি আমি তোমাকে দোষ দিচ্ছি না, কিন্তু চিংমু তোমার মনে রাখা উচিত যে তুমি আর কখনোই তার নিয়ন্ত্রণে যেও না, কারণ আমাদের তো অবশ্যই জিততে হবে, তাই না? এই কথা বলে ঝাং এখানেই মারা যায়। তখন চিংমু তাকে জড়িয়ে ধরে, সে অনেক কান্না করছিল। তো এই দৃশ্যটা অনেক কষ্টের ছিল, আর এইটা তো মাত্র শুরু, এখন আস্তে আস্তে তো কষ্ট পাওয়া আরো বাকি আছে। তো যাই হোক, ঝাং মারা যাওয়ার সাথে সাথেই চিংমু অনেক রেগে যায়, আর তখন সে রেগে সেই ব্ল্যাক ফক্সের সাথে লড়াই করতে থাকে। সে এতটাই রেগেছিল যে সে তার সমস্ত শক্তি দিয়েই ব্ল্যাক ফক্সের সাথে লড়াই করতে থাকে, কিন্তু তবুও সে কিছুই করতে পারে না, বরং সে নিজেই আঘাত পেয়ে নিচে পড়ে যায়। তখন চিংমু হামাগুড়ি দিয়ে ঝাংয়ের কাছে আসে। সে তার কাছে এসে বলে যে, সহপাঠী ঝাং, আমি আসছি। এই কথা বলে চিংমুও মারা যায়। আসলে ব্ল্যাক ফক্স তাকে এত বড় আঘাত করেছিল যেটাতে চিংমুও মারা যায়। এই ড্রামাটা লাস্টের এই সিনগুলোর জন্যই আমি এটা এক্সপ্লেন করতে চাচ্ছিলাম না, কারণ যে ড্রামার এন্ডিংটা ভালো হয় না সেটা একদমই ভালো লাগে না। কিন্তু যাই হোক, তোমরা যেহেতু অনুরোধ করেছো, যার জন্য তোমাদের অনুরোধ তো আর ফেলতে পারি না। তো যাই হোক, এর পরের দিকে দেখতে পাই যে ব্ল্যাক ফক্স এবার চলে আসে লিয়ের কাছে। সে লিকে আক্রমণ করার পরে সে তাকে কন্ট্রোল করে। তখন সে লিকে কন্ট্রোল করে তার পায়ে আঘাত করায়, যেটাতে লি পুঙ্গ হয়ে যায়, অর্থাৎ তার একটা পা কাজ করছিল না। তখন জিজাই আসে তাকে বাঁচানোর জন্য। তো তখন লিকে বাঁচাতে গিয়ে জিজাইও মারা যায়। এটা তো কি, এখন তোমরা দেখতে থাকো যে আর কতজন মারা যায়। তো তখন আমরা অন্যদিকে ইতিয়ান, জুই আর দেংকে দেখতে পাই। হয়তোবা দেংকে আমি জিজাই বলেছিলাম, যার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি। আসলে নাম হবে দেং। আসলে এই ড্রামাতে ক্যারেক্টার অনেক বেশি, তো যার জন্য নামগুলো আসলে গুলায় যায়। তো আমরা তো জানি যে ইতিয়ানকে তো ব্ল্যাক ফক্স কন্ট্রোল করছিল। তখন ইতিয়ান জুই আর দেং এর উপরে আক্রমণ করে। সে জুইকে একটা আঘাত করে তাকে ফেলে দেয়, এরপরে সে দেংকে আঘাত করে। তো তখন আবার জুইকে বাঁচাতে দেং চলে আসে, কিন্তু ব্ল্যাক ফক্স দেংকে অনেক জোরে একটা আঘাত করে, আর তাকে আঘাত করার পরে সে তাকেও তার কন্ট্রোলে নিয়ে নেয়। তখন ব্ল্যাক ফক্স দেংকে কন্ট্রোল করে জুইয়ের উপরে আক্রমণ করায়, কিন্তু তাকে ইতিয়ান ধরে ফেলে, আর তার তলোয়ার নিয়ে ইতিয়ান দেংকে মেরে ফেলে। তো এখানে দেংও মারা গেল। এটা দেখে জুই সহ্য করতে পারে না। সে যখন দেংয়ের কাছে চিৎকার করে আসতে যাচ্ছিল, তখন ইতিয়ান তার দিকে হয়ে তার পেটের ভেতরে তলোয়ার চালিয়ে দেয়। নাও, আর কি করবে বলো? আর কতজনক মারবে? নিজের আপন মানুষগুলো যদি এইভাবে মারা যায়, তাহলে কার না কষ্ট লাগে না? এইটার জন্যই তো হং এদেরকে তার সাথে আনতে মানা করেছিল, কিন্তু তারপরও তারা চলে আসলো, আর এই পরিণতিটা হয়ে গেল। ওইদিকে চিংমু তার ভালোবাসার মানুষকে মেরে ফেললো, এদিকে ইতিয়ান তার ভালোবাসার মানুষকে মেরে ফেলছে। তখন জুই ইতিয়ানের বুকে হাত রাখে আর তার চেতনায় যায়। সে তাকে জেগে তোলার জন্য সেখানে গিয়েছিল। তখন সে তাকে এটা বোঝানোর চেষ্টা করে যে সে খারাপ হোক বা ভালো হোক, সে এখনো তাকে অনেক পছন্দ করে। এই কথা বলে সে ইতিয়ানকে কিস করে। জুই কান্না করছিল। কিস করার সাথে সাথেই ইতিয়ানে জুইয়ের সাথে কাটানো সকল স্মৃতি মনে পড়তে থাকে, আর এক পর্যায়ে সে তার নিজের কন্ট্রোলে ফিরে আসে। কিন্তু ওই যে, এটাও অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ ইতিমধ্যে সে তো জুইয়ের পেটে তলোয়ার চালিয়ে দিয়েছিল। তো জুই এখানেই মারা যায়। জুই মারা যাওয়ার সাথে সাথে সেখানে হং আসে। হং এসে দেখে যে তার বোন আর বেঁচে নেই।
তখন ইতিয়ান হংকে জানায় যে তার যে তৃতীয় চোখটি ছিল সেটা ব্ল্যাক ফক্সের কন্ট্রোলে চলে গিয়েছে, অর্থাৎ সে তার তৃতীয় চোখটা কন্ট্রোল করছে। তখন এই কথা বলে সে তার তৃতীয় চোখটি বের করে ফেলে আর সে সেটা ধ্বংস করে ফেলে। আর সেটা ধ্বংস করার সাথে সাথে তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কারণ এই চোখ ছাড়া সে বেঁচে থাকতে পারবে না। তার সমস্ত শক্তি তো এর ভিতরেই ছিল, কিন্তু যেহেতু ব্ল্যাক ফক্স তার সে চোখটি নিয়ন্ত্রণ করছিল, যার জন্য সে এটা করতে বাধ্য হয়। তখন ইতিয়ান জুয়ের দিকে তাকায় আর তাকে বলে যে, জুই, আমিও আসছি। এই কথা বলে ইতিয়ানও এখানেই মারা যায়। তাহলে এখন শুধুমাত্র হং আর লি জীবিত আছে, আর বাকি সবাই মারা গেছে। তো তখন এগুলো দেখে হং অনেক রেগে যায়, আর তখন সে ব্ল্যাক ফক্সের সাথে লড়াই করা শুরু করে দেয়। হং একটা ফরমেশন তৈরি করে, যেই ফরমেশনের মাধ্যমে সে ব্ল্যাক ফক্সের ভিতরে থাকা সকল ডার্ক এনার্জি শোষণ করছিল। আর বাইরে থেকে হুয়াইজু তুষান রাজ্যে যেই দুঃখের গাছটা ছিল তার সামনে সেই গোধূলি ফুলটা তুলে ধরে, আর সে সেই গোধূলি ফুলের মাধ্যমে সকল ডার্ক এনার্জি গুলো শোষণ করছিল। তখন আমরা অন্যদিকে হংকে দেখতে পাই, সে তখন তার সমস্ত শক্তি দিয়ে অনেকগুলো তরবারি একসাথে করে অনেক বড় একটা অঞ্চল তরবারি তৈরি করে। তখন সেই তরবারির সাহায্যে সে সেখানে থাকা সেই কালো গাছটি কেটে ফেলে, অর্থাৎ ধ্বংস করে ফেলে। এটাতে ব্ল্যাক ফক্স চিৎকার করে বলে যে এটা অসম্ভব, একজন সাধারণ মানুষ কিভাবে আমাকে হত্যা করতে পারে। তো এটা আসলে হং আর হুয়াইজুরই প্ল্যান ছিল। বাহির থেকে হুয়াইজু তার গোধূলি ফুলের মাধ্যমে সাহায্য করছিল, আর ভেতরে হং তার সেই ফরমেশনের মাধ্যমে ব্ল্যাক ফক্সকে মেরে ফেলে। হ্যাঁ, এবার ব্ল্যাক ফক্স সত্যি মারা গিয়েছে। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পাই যে হুয়াইজু যখন সেই দুঃখের গাছের সামনে ছিল, অর্থাৎ তুষান রাজ্যে ছিল, তখন সেখানে তাদের একটি সৈন্য এসে তাকে জানায় যে তার ডিভাইন ফায়ার ভিলায় কিছু একটা হয়েছে। তখন হুয়াইজু তার ডিভাইন ফায়ার ভিলাতে চলে আসে। সেখানে এসে সে দেখে যে রেনফেং ডিভাইন ফায়ার ভিলাটি কবজা করে ফেলেছিল, আর এখন রেনফেং এর শক্তি অনেক বেড়ে গিয়েছিল। আসলে রেনফেং হুয়াইজুর বাবাকে অজ্ঞান করার পরে তার ভিতর থেকে তার যে ডিভাইন ব্লাড ছিল সেটা সে তার ভিতরে নিয়ে নেয়, অর্থাৎ সে তার বাবার সমস্ত শক্তি তার ভিতরে নিয়ে নেয়। এটার কারণেই রেনফেং অনেক শক্তিশালী হয়ে ওঠে, আর এটা করার মাধ্যমে হুয়াইজুর বাবা সেখানেই মারা যায়। তো এই কথাটা হুয়াইজুও জানতে পারে। আর এই গোধূলি ফুল দিয়ে হংকে সাহায্য করতে গিয়ে হুয়াইজুর সকল স্পিরিচুয়াল পাওয়ারও শেষ হয়ে গিয়েছিল, যার জন্য সে চাইলেও এখন রেনফেং এর বিরুদ্ধে লড়াই করতে পারবে না। তো যাই হোক, অন্যদিকে আমরা হংকে দেখতে পাই। হংকে তার অ্যাসিস্ট্যান্ট তার মেমরি ফিরিয়ে এনেছিল। হং অনেক অসুস্থ ছিল। তখন চিকিৎসক হংয়ের চিকিৎসা করার পরে তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে হং অনেক বড় মানসিক এবং শারীরিক আঘাত পেয়েছে, আর তার স্পিরিচুয়াল পাওয়ার গুলো শেষ হয়ে গেছে, কিন্তু তার কোনো বেঁচে থাকার ইচ্ছাই নেই। আসলে হং যে তার সামনে তার নিজেদের লোকেদের এভাবে মরতে দেখেছে, যার জন্য তারও এখন ইচ্ছা নেই যে সে বেঁচে থাকবে। অন্যদিকে আমরা লিকে দেখতে পাই, লিও তার ম্যানরে ফিরে এসেছিল। তখন সে জিজায়ের দেওয়া সকল তাবিজগুলো দেখছিল আর তার কথা মনে করছিল। লি এখন থেকে পঙ্গু হয়ে গিয়েছে, সে আর হাঁটতে পারবে না। তো এখন পর্যন্ত তাদের মধ্যে শুধু বেঁচে আছে লি, হং, হুয়াইজু আর হুয়াইজুর বোন। অন্যদিকে আমরা হংকে দেখতে পাই, তার যখন জ্ঞান ফিরে তখন সে তাদের সেই আড্ডা দেওয়ার জায়গাতে চলে আসে, অর্থাৎ যেখানে তারা মার্কস গ্রুপের সকল সদস্যরা মিলে একসাথে আলোচনা করত। তাদের ঘরটি অনেক ময়লা হয়ে গিয়েছিল, অর্থাৎ মনে হচ্ছিল এটা অনেক দিন ধরে বন্ধ আছে। সে সেখানে এসে তাদের সকল আগের স্মৃতিগুলো মনে করছিল, যে তারা কিভাবে একসাথে এখানে গল্প করত। আর তাদের মাজার পর থেকে তো হং এক পর্যায়ে পাগলই হয়ে যায়। তখন হং সেখানে তাদের সকল সদস্যদের মাস্ক গুলো দেখতে পায়। হং এক এক করে তাদের মাস্ক তুলে নিচ্ছিল আর তাদের স্মৃতি মনে করে কান্না করছিল। সে ঝাংয়ের কথা ভাবে যে ঝাং নতুন আসার পরে এমনকি ঝাংও মারা গেল। তো এগুলো ভেবে হং প্রচন্ড কান্না করছিল। তো যাই হোক, এভাবে কয়েকদিন চলতে থাকে। অন্যদিকে আমরা চিনল্যানকে দেখতে পাই, অর্থাৎ হুয়াইজুর বোন। সে তার ভিলা থেকে পালিয়ে এসেছিল, যেটাতে রেনফেং এর সৈন্যরা তার পিছু করতে থাকে। তো রেনফেং এর সৈন্যরা তার পিছু করতে করতে এক পর্যায়ে চিনল্যান একটি পাহাড়ের চূড়ায় এসে থামে। তখন চিনল্যান আর কোনো উপায় পায় না এখান থেকে পালানোর, যেটাতে সে সিদ্ধান্ত নেয় যে সে এখান থেকেই লাফ দিবে। তখন চিনল্যান কোনো কথা না বলে সে পাহাড় থেকে লাফ দেয়। তো চিনল্যান এখানেই মারা যায়। তো এই খবরটা যখনই হুয়াইজু জানতে পারে তখন সে একদম পাগল হয়ে যায়, যার জন্য সে রেনফেং এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, অর্থাৎ সে তার বিরুদ্ধে লড়াই শুরু করে দেয়। সে একাই সকল সৈন্যদের সাথে লড়াই করছিল, আর এটাতে তার পুরো শরীর রক্তাক্ত হয়ে যায়। আর এক পর্যায়ে হুয়াইজু আর তাদের সাথে পারে না, কারণ রেনফেং তাকে আঘাত করেছিল। তখন হুয়াইজু নিচে বসে পড়ে আর হংয়ের কথা ভাবতে থাকে। সে মনে মনে বলে যে আমি সত্যিই চাই যে তোমার সাথে যেন আমার আবারও দেখা হোক। তো এক পর্যায়ে হুয়াইজু যখন হেরে যায় তখন সেখানে হং পাগলের ভেসে চলে আসে, অর্থাৎ তার চুল সাদা হয়ে গিয়েছিল আর তার পুরো শরীর এলোমেলো ছিল।
তখন হং সেখানে থাকা সকল সৈন্যদেরই মেরে ফেলে। তখন রেনফেং তার ডিভাইন ফায়ার দিয়ে হংয়ের উপর আক্রমণ করে, যেটাতে হং তার তলোয়ার দিয়ে সেটা প্রতিরোধ করে, কিন্তু এটা বাধা দিতে গিয়ে তার তলোয়ার পুড়ে ছাই হয়ে যায়। তখন হং হোয়াজুর কাছে আসে, তখন হোয়াজু তার চলে হাত রাখে। তখন রেনফেং তাদের উপরে আবারও আক্রমণ করে, আর এরা থেকে হোয়াজু হংকে জড়িয়ে ধরে। তখন হং বলে যে আমি দুঃখিত। তো রেনফেং এর ডিভাইন ফায়ারটা যখন তাদের উপর আক্রমণ করতে যাবে, তখনই সেখানে আসল ওয়ানচন তলোয়ারটি চলে আসে, আর সেটা এসে তার ডিভাইন ফায়ারটা ধ্বংস করে ফেলে। এটা দেখে রেনফ্যাং অনেক অবাক হয়ে যায়, অর্থাৎ হং যে তলোয়ার দিয়ে তাদের আঘাত করছিল সেটা নকল ছিল। তো তখন আবার সেখানে ওয়ানচন পরিবারের সকল সদস্যরাই চলে আসে, অর্থাৎ তাদের যত প্রবীণরা ছিল, যত বিশেষজ্ঞরা ছিল, তারা সবাই চলে আসে। এটা দেখে রেনফ্যাং অনেক ভয় পেয়ে যায়, আর সেখান থেকে সে চলে যায়। তখন হং তার সেই আসল ওয়ানচন তলোয়ারটি তুলে ধরে, যেটাতে সবাই তাকে নতুন কর্তা হিসেবে শুভেচ্ছা জানায়। আসলে এটা হং এর অ্যাসিস্ট্যান্টের একটা অনুরোধ ছিল, কারণ হং চাচ্ছিল না যে সে তার পরিবারের নেতা হবে, সে তো বেঁচে থাকতে চাচ্ছিল না, কিন্তু সে হোয়াজুর কথা ভেবে এই কাজটা করে ফেলে। তো এখন থেকে ওয়ানচন পরিবারের মেন লর্ড হংই হবে, কারণ তার বাবা তো মারা গিয়েছিল। তো এর পরের দৃশ্যে দেখতে পাই যে হং হোয়াজুকে বিয়ে করছিল। আসলে হোয়াজু যেহেতু ডিভাইন ফায়ার ভিলা থেকে, আর ডিভাইন ফায়ার ভিলা সম্পূর্ণ এখন রেনফ্যাং এর দখলে, যার জন্য রেনফ্যাং এর হাত থেকে বাঁচাতে হলে আর হোয়াজুর সম্মান রক্ষা করতে হলে হংকে তাকে বিয়ে করতে হবে, কারণ সে তাকে বিয়ের মাধ্যমে তার নতুন পরিচয় দিতে পারবে এবং তাকে সম্মান দিতে পারবে। এটাতে হোয়াজু তেমনটা খুশি ছিল না, কিন্তু তবুও সে বাধ্য হয় এইভাবে বিয়ে করার জন্য। তখন হোয়াজু বিয়ের জন্য রেডি হয়, আর হং এর সেই তলোয়ারের খাপিটি একসাথে একটি বক্সে রেখে দেয়। এরপরে হোয়াজু তার বিয়ের ড্রেস পরে হং এর সামনে যায়। তখন হোয়াজুকে দেখে হং মনে মনে বলে যে হোয়াজু, আমি প্রতিদিন নিজেকে দোষারোপ করতে থাকি, আর আমি অনেক কষ্ট নিয়ে বেঁচে আছি, কিন্তু যখন আমি তোমাকে সামনে দেখতে পেলাম তখন এটা আমাকে আরো আঘাত করে, কারণ আমার তাদের স্মৃতি মনে হয়। আমি আর কি করতে পারি জানি না, কিন্তু আমার এটা মনে আছে যে আমাকে তোমার পাশে থাকতে হবে। তো এরপরে তারা সকল রীতি শেষ করে, আর তাদের বিয়েটিও শেষ করে। এই বিয়ের মধ্যে হোয়াজু শুধু কান্নাই করছিল। তো যাই হোক, হং আর হোয়াজু তো বিয়ে হয়ে গেল। বিয়ে হওয়ার পর থেকেই হং শুধুমাত্র চুপচাপ থাকতো আর নির্জনে প্র্যাকটিস করতো। সে কোনো খাবার খেত না, বিশ্রাম নিত না, শুধুমাত্র প্র্যাকটিস চালিয়ে যেত। তো এখানে একটা বিষয় যে তারা কিন্তু রেনফ্যাংকে হত্যা করেনি, যার জন্য হোয়াজু সিদ্ধান্ত নেয় যে সেই রেনফ্যাংকে মেরে ফেলবে। এখানে কিন্তু যদি হং চাইতো তারা কিন্তু রেনফ্যাংকে মারতে পারতো, কিন্তু তারপরেও তারা তাকে মারেনি, আর এটাই তাদের সবচেয়ে বড় একটা ভুল। তো হোয়াজু একাই চলে যায় রেনফ্যাংকে মারার জন্য। সে একটা কালো মাস্ক পরে তাকে মারতে আসে। তাকে আঘাত করতে গিয়ে সে যখন তার বুকে তলোয়ার দিয়ে আঘাত করে, তখন সে দেখে যে রেনফ্যাং আসলে বর্ব পড়েছিল। তখন রেনফ্যাং তার ডিভাইন ফায়ার দিয়ে হোয়াজুর উপরে আক্রমণ করে। এরপরে হোয়াজু যখন তার উপরে আবার আক্রমণ করতে যাবে, তখন রেনফ্যাং তার ফায়ার দিয়ে আবারও হোয়াজুর উপর আক্রমণ করে, আর এবার হোয়াজু অনেক জোরে একটা আঘাত পায়। তখন তার মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, কিন্তু হোয়াজু আঘাত পাওয়ার আগে রেনফ্যাং এর হাতে একটা আঘাত করেছিল, যেটাতে তার হাত কেটে যায়, আর সে অনেক রেগে যায়। রেনফ্যাং যখন হোয়াজুকে মারতেই যাবে, তখন তার সামনে হং চলে আসে। তখন হং রেনফ্যাংকে একটা আঘাত করে আর তার বুকের ভিতরে তলোয়ার চালিয়ে দেয়। এবার আর রেনফ্যাং এটা প্রতিরোধ করতে পারে না, এটাতে রেনফ্যাং সেখান থেকে পালিয়ে যায়। তখন হোয়াজু হংকে বলে যে তুমি টেনশন করো না, তাকে যে আমি একটা ছোট্ট আঘাত করেছি সেটার জন্য সে তার সকল শক্তি হারাবে, আর এটা তার মৃত্যুর থেকে আরো বেশি খারাপ ভাগ্য। কিন্তু হং অজ্ঞান হয়ে হোয়াজুর উপরে পড়ে যায়। আসলে রেনফ্যাং তাকে যে আঘাতটা করেছিল সেটার জন্য সে অনেক বড় একটা আঘাত পেয়েছিল। তখন হোয়াজু হংকে তার মেনরে নিয়ে আসে। সে তার দিকে তাকিয়ে বলে যে তুমি সেই হং নও যে কোনো কিছুর জন্য পরোয়া করতে না। তুমি কেন আমার পিছু নিলে? ডিভাইন ফায়ার আমার কোনো ক্ষতি করতো না, কিন্তু তুমি আমার জন্য সেই আঘাতটা নিলে। যাই হোক, অন্যদিকে আমরা আবারও সেই দুঃখের গাছটি দেখতে পাই, যেটা কিনা হং ধ্বংস করে ফেলেছিল। সেই কালো গাছটি আবারও পুনরায় ঠিক হয়ে যায়। আসলে এটা হয়েছিল মানুষের ভিতরে থাকা ঘৃণার কারণে, কারণ যতদিন মানুষের ভিতরে সেই ঘৃণাগুলো থাকবে ততদিন ব্ল্যাক ফক্স কখনোই মারা যাবে না। যদি ব্ল্যাক ফক্সকে অর্থাৎ সেই কালো গাছটিকে ধ্বংস করতে হয়, তাহলে সবার আগে মানুষের ভিতরে থাকা ঘৃণাকে ধ্বংস করতে হবে, আর যেটা কখনোই সম্ভব না। যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পাই হং যখন একা দাঁড়িয়েছিল, তখন সেখানে হোয়াজু পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। এরপরে হং তার সাথে কথা বলে। হং হোয়াজুকে বলে যে হোয়াজু, আমি দুঃখিত। সে যখন এই কথা বলে তখনই হোয়াজু তাকে কিস করে। তখন হংও তাকে কিস করতে থাকে। আসলে হোয়াজু এটা করছিল হংকে শান্ত করার জন্য। এরপরে তারা একসাথে রাতও কাটায়। তখন সকালবেলা হোয়াজু হংকে দেখে বলে যে আমি আশা করি যে আমাদের এই পরিকল্পনাটি সবকিছু ঠিক করার জন্য কাজে দেবে। এরপরে হং আর হোয়াজু একটি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটছিল, আর হোয়াজু হংকে বলছিল যে তুমি কেন আমাদের সন্তান নিয়ে ভাবছো না? এটাতেই হং বলে যে
আমাদের সন্তান যদি আমাদের মেয়ে হয় তাহলে তার তোমার মতো বুদ্ধিমতী হওয়া উচিত, আর যদি ছেলে হয় তাহলে তোমার মতো দয়ালু হওয়া উচিত। এটাতে হোয়াইজু বলে যে আর তোমার কাছ থেকে তারা কি পাবে, মানে তোমার উত্তরাধিকার সূত্রে তাদের কি হওয়া উচিত। এটাতে হং বলে যে তাদের আমার পথ না নেওয়াটাই ভালো। এটাতে হোয়াইজু বলে যে কেন, আমার তো মনে হয় তাদের তার বাবার মতোই সাহসী এবং একজন নায়ক হওয়া উচিত। তবে যাই হোক, 8 মাসের মধ্যে তুমি বাবা হতে চলেছ। হং যখনই এই কথা শুনে তখন সে তো একদম অবাক হয়ে যায়। তখন হোয়াইজু হংকে বলে যে আমাদের সন্তান হবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী তলোয়ারধারী, অর্থাৎ বিশ্বের সবচেয়ে শক্তিশালী সোয়ার্ডম্যান। এই কথা শুনে হং কান্না করে দেয় আর হোয়াইজুকে জড়িয়ে ধরে। তো যখন থেকে হং তার সন্তানের কথা শুনেছে তখন থেকে সে নিজেকে সামলে নেয় আর তার হৃদয়ে একটা ছোট্ট আশা জাগে সবকিছু ঠিক করার জন্য। আর আমরা হোয়াইজুকে দেখতে পাই সে মাঝে মধ্যেই শুধু রক্ত বমি করতো। তো যাই হোক, আমরা আরো একটা বিষয় জানতে পারলাম যে হং মানুষ আর রাক্ষসদের মধ্যে সকল দ্বন্দ্ব শেষ করেছে, অর্থাৎ মানুষ আর ডেমনদের মধ্যে যে লড়াইটা চলতো সেটা সে থামিয়েছে। সে মানুষ আর রাক্ষসদের সীমানা ভাগ করে দিয়েছে আর তাদেরকে যথেষ্ট পরিমাণে সম্পদ দিয়েছে। আর তোমাদের এখানে একটা বিষয় বলতে ভুলে গিয়েছিলাম যে হোয়াইজু যে বারবার রক্ত বমি করছিল, এটা কারণ হলো যে সে যে রেংফেং এর কাছ থেকে একটা বড় আঘাত পেয়েছে, সেটার কারণে তার এই অবস্থা, অর্থাৎ তারও আর বেশি সময় নেই। তো যাই হোক, এর পরবর্তী দৃশ্যে দেখতে পায় যে সেই দিন চলে আসে যে দিন হোয়াইজুর বাচ্চা হবে। তো হোয়াইজুর তো বাচ্চা হয়ে গিয়েছিল, কিন্তু বাচ্চা হওয়ার পরে হোয়াইজু অজ্ঞান হয়ে যায়। তখন হং তার পাওয়ারের মাধ্যমে হোয়াইজুর জ্ঞান ফেরায় আর হোয়াইজু তাকে বলে যে সেই দিন রেনফেং তাকে আঘাত করেছিল, যে আঘাতের মাধ্যমে তার সময়সীমা অনেক কমে এসেছে, অর্থাৎ সে আর বেশি দিন বেঁচে থাকতে পারতো না। এই কথা বলে হোয়াইজু তার বাচ্চাকে দেখতে চায়। তখন হং তার বাচ্চাকে দেখায়। তখন হোয়াইজু তার বাচ্চাকে শেষবারের মতো দেখে নেয়। হোয়াইজুর কাছে আর কিছু সময় বাকি ছিল। তো যখন হোয়াইজু আবারও সেই আগের সাজে আর হংও মাস্ক গ্রুপে সেই মাস্ক পরে তার সামনে আসে, তখন হোয়াইজু হংকে জড়িয়ে ধরে। তখন হোয়াইজু কাঁদতে কাঁদতে বলে যে আমার পছন্দের ব্যক্তিটি সবসময় একজন কিংবদন্তি ছিল আর একজন নায়ক ছিল। এই কথা বলে হোয়াইজু সেখানেই মারা যায়। হংয়ের চোখে শুধুমাত্র পানি ঝরছিল, সে কোনো কথা বলতে পারছিল না। হোয়াইজু মারা যাওয়ার সাথে সাথেই তার বাঁশিটিও পড়ে যায়। এই পরের দৃশ্যে দেখতে পাই হং হোয়াইজুর সমাধির সামনে বসেছিল। তো এক এক করে সমস্ত লোক হংকে ছেড়ে চলে গেল। সে যাকে সবচেয়ে বেশি ভালোবাসতো এক পর্যায়ে সেও তাকে ছেড়ে চলে গেল। হং যখন হোয়াইজুর সমাধির সামনে বসেছিল তখন সেখানে তার ছেলে ওয়ানচুয়ান ফুগুই চলে আসে। আর হংয়ের তো এখন আর ভেঙে পড়লে চলবে না, কারণ তার তো এখন একটা ছেলে আছে। আর যেহেতু হোয়াইজু তাকে বলেছিল যে সে যেন তার সন্তানকে অনেক ভালোভাবে লালন পালন করে, যার জন্য হংয়ের তো এটা মানতেই হবে। আর হংয়ের কাছে তার ছেলেই এখন সমস্ত কিছু ছিল। এরপরে তারা সেখান থেকে চলে আসে। এরপর থেকে হং তার ইচি জোটের যত পরিবার ছিল, অর্থাৎ তার নিচে যতগুলো পরিবার ছিল তাদের সকলকে সে ট্রেনিং দেওয়া শুরু করে দেয়। আর প্রতিটা পরিবারেরই নতুন করে লিডার আসে, অর্থাৎ ঝাঙ্গের পরিবর্তে একটা নতুন লিডার আসে, ইতিয়ানের পরিবর্তে নতুন লিডার আসে, এইভাবে প্রতিটা দলের নতুন লিডার আসে। আর হংও তার ছেলেকে তার ইচজোটের ইয়ং মাস্টার বানিয়ে দেয়। তখন ওয়ানচন ম্যানরের সকল সৈন্যরা হং আর তার ছেলেকে শুভেচ্ছা জানায়। তো এখানে এই ড্রামাটি শেষ হয়ে যায়। আসলে ড্রামাটা শেষটা তেমনটা ভালো ছিল না, যার জন্য আমি তোমাদের এটা বলেওছিলাম যে ড্রামাটার শেষে কিন্তু নায়িকা মারা যাবে, কিন্তু তারপরেও তোমরা এটা এক্সপ্লেন করার কথা বলেছিলে বিধায় আমি এটা এক্সপ্লেন করলাম। আর একটা বিষয় দেখো, এই ড্রামাটা কিন্তু অসমাপ্ত থেকে গিয়েছে, আর যার জন্য এটা কিন্তু আবার দ্বিতীয় সিজনও আছে। আর এই ড্রামাটির দ্বিতীয় সিজনের নাম হচ্ছে সোয়ার্ড অ্যান্ড বেলফড, অর্থাৎ যে ড্রামাটা কিছুদিন আগে রিলিজ হয়েছে সেই ড্রামাটাই হচ্ছে এই ড্রামার দ্বিতীয় পার্ট। ওই ড্রামাতে আমাদের হংয়ের ছেলের জীবনটা দেখানো হবে, অর্থাৎ সে বড় হয়ে কি কি করবে সেগুলো দেখানো হবে। কিন্তু হয়তো আমি আর সেই পার্টটা এক্সপ্লেন করবো না, কারণ সেই পার্টটা অন্যরা এক্সপ্লেন করেছে। তোমরা যদি এর পরবর্তী সিজন দেখতেই চাও তাহলে অন্যদের এক্সপ্লেন দেখতে পারো। আর হ্যাঁ, ড্রামাটা প্রচন্ড বড় ছিল, যার জন্য এই ড্রামার অনেকগুলো অংশ আছে যেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারিনি, এমনকি আমি চাইলেও দেখাতে পারতাম না, কারণ এই ড্রামাটা যে কোম্পানি সেই কোম্পানি খুবই স্ট্রিক্ট, তারা খুব সহজেই ড্রামাগুলো আপলোড করতে দেয় না, যার জন্য আমি চাইলেও তোমাদের সেই সিনগুলো দেখাতে পারি নাই। আরেকটা বিষয়, হয়তো আমার এই পুরো ড্রামা শুরু থেকে এখন পর্যন্ত আমার ভয়েসের অনেক কম বেশি হয়েছে, হয়তো ভয়েস কিছু জায়গায় আলাদাও মনে হয়েছে, এটার জন্য আমি তোমাদের কাছ থেকে আন্তরিকভাবে দুঃখিত। কারণ এই ড্রামাটা শুরু করার পরে মাঝখানে ঈদ গিয়েছে, ঈদের পরে আবারও ঈদের ছুটি, তাই কিছুর মাঝেও আমি ভয়েস দিয়েছি, যার জন্য ভয়েসের অনেক আপ ডাউন হয়েছে। তোমরা প্লিজ এটাতে কষ্ট পেও না। তো যাই হোক, ড্রামাটি সর্বোপরি
তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে, আর 10-এ কত রেটিং দিবে তা কিন্তু বলে যেও। তো দেখা হচ্ছে আবারও কোনো অসাধারণ ড্রামা এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।